ওকে, আমরা শুরু করি। আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। তো আমাদের লাস্ট যে টপিকটা আমরা শুরু করেছিলাম সিএসএমএ। সিএসএমএ তে যাওয়ার আগে আরেকটু বলে আসি, আমরা প্রথম কোন দুইটা টপিক দেখেছিলাম? প্রথমে দেখেছিলাম অ্যালোহা, রাইট? এবং অ্যালোহার আমরা আসলে দুইটা ভার্সন দেখছিলাম। একটা ছিল পিওর অ্যালোহা আর একটা কি ছিল? স্লটেড অ্যালোহা। দুইটা ভার্সন দেখছিলাম। পিওর অ্যালোহায় ভালনারেবল টাইম ছিল 2 ফ্রেম ট্রান্সমিশন টাইম, আর স্লটেড অ্যালোহায় ভালনারেবল টাইম ছিল টিএফআর, ফ্রেম ট্রান্সমিশন টাইম। ওকে, তো আজকে আমরা দেখবো সিএসএমএ। তো এই সিএসএমএ এবং সিএসএমএ সিডি দুইটা জিনিস দেখবো, সিএসএমএ এবং সিএসএমএ সিডি। তো সিএসএম এর মূল যে আইডিয়াটা, এটা আমরা আসলে গত ক্লাসে আলোচনা করছিলাম আই গেস, যতদূর মনে পড়ে। সিএসএম এর মূল কথা হচ্ছে, আমি একটু এই ফিগারটা নিয়ে আসি। সিএসএম এর ফুল ফর্ম হচ্ছে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস। সিএসএম এর ফুল ফর্ম হচ্ছে ক্যারিয়ার সেন্স। তো বেসিক্যালি এখানে যেটা হবে, ডিভাইস গুলা বা স্টেশন গুলা, হ্যাঁ আমরা আসলে স্টেশন আর ডিভাইস দুইটাকে সেম অর্থে মিন করি। সো ধরেন স্টেশন আর ডিভাইস এই দুইটা একই কথা। সো এই ডিভাইস গুলো এখন আসলে ডেটা ট্রান্সফার বা ডেটা ট্রান্সমিট করার আগে সে দেখবে চ্যানেলটা ফ্রি আছে কিনা, রাইট? সো কিভাবে সে বুঝবে চ্যানেলটা ফ্রি আছে কিনা? সে আসলে এনার্জি চেক করবে। যদি এনার্জি 0 হয়, তার মানে হচ্ছে চ্যানেলটা এই মুহূর্তে আইডল আছে। আইডল মানে হচ্ছে আমি এখন ডেটা পাঠাইতে পারবো। যদি এনার্জি নর্মাল লেভেলে থাকে, তার মানে কি? নর্মাল লেভেলে থাকা মানে হচ্ছে চ্যানেলটা এই মুহূর্তে বিজি, আমি ডেটা পাঠাতে পারবো না। আর যদি এনার্জি অ্যাবনর্মাল লেভেলে থাকে, তার মানে চ্যানেলটা তো বিজি এবং এই মুহূর্তে আসলে কলিশন হচ্ছে। ঠিক আছে? সো যদি এই ফিগারে তাকাই, এই যে এই জায়গাটা, এখানে, এইখানে, এইখানে এনার্জি কত? 0। তো এই জায়গাগুলো হচ্ছে আইডল। তারপরে এইখানে আর এইখানে এনার্জি কি আছে? নর্মাল লেভেলে আছে। তাহলে এখানে আমরা কি বলবো? চ্যানেলটা বিজি। বিজি মানে আমি ডেটা পাঠাতে পারবো না, বাট চ্যানেলটা এই মুহূর্তে নর্মালি অপারেট করতেছে, কেউ একজন ডেটা পাঠাচ্ছে। আর এই দুই জায়গায়, এইখানে এবং এইখানে, এখানে দেখেন নর্মাল লেভেলের চেয়ে বেশি এনার্জি আছে। তার মানে কি? এখানে অ্যাটলিস্ট দুইজন একসাথে ডেটা পাঠাচ্ছে। তার মানে কি? এখানে আসলে কলিশন হচ্ছে। তো এনার্জি লেভেল দেখেই আমি বুঝবো এই মুহূর্তে কি চ্যানেলটা আইডল আছে। আইডল হলে আমি ডেটা পাঠাতে পারবো। যদি আইডল না থাকে তাহলে ডেটা পাঠাতে পারবো না। যদি এনার্জি নর্মাল থাকে তাহলে কেউ একজন ডেটা পাঠাচ্ছে, ইফ নর্মাল অপারেশন। আর যদি নর্মালের চেয়ে বেশি থাকে, তখন আমরা বলবো এখন আসলে কলিশন হচ্ছে। তো তারপরে, আচ্ছা, এই পরের পার্টটুকু আমি একটা সেকশন আলোচনা করার টাইম পাইছিলাম, আর একটা সেকশন আলোচনা করার টাইম পাই নাই যতদূর মনে পড়ে। সেকশন 19 আমি আলোচনা করছিলাম, সেকশন 18 আলোচনা করার টাইম পাই নাই, তো একটু রিপিট করতেছি। তো দেখেন, আসলে তো এই যে কলিশন, কলিশন তো হওয়ার কথা না। কলিশন কেন হচ্ছে, তাই না? কারণ কারণ আমরা তো সিএসএমএ তে বলতেছি একটা চ্যানেল, মানে প্রত্যেকটা ডিভাইস দেখবে ইজ চ্যানেল ফ্রি। প্রত্যেকটা ডিভাইস চেক করবে চ্যানেল কি আই ফ্রি। যদি চ্যানেল ফ্রি থাকে, তাহলে শুধুমাত্র আমি ডেটা পাঠাবো। যদি চ্যানেল বিজি হয়, আমি তো ডেটা পাঠাবো না। তাই যদি হয় তাহলে তো আসলে কলিশন হওয়ার কথাই না, তাই না? কারণ আমি তো শুধুমাত্র চ্যানেলটা ফ্রি থাকলে ডেটা পাঠাচ্ছি। তো যদি চ্যানেল বিজি হয়, আমি তো ডেটা পাঠাবোই না। তো যদি আমি ডেটা নাই পাঠাই, তাহলে এই যে আমরা বলতেছি কলিশন, এই কলিশনটা কিভাবে হচ্ছে? তো এইটার কারণটা আমি বলছিলাম যে আসলে আমাদের পারসেপশনের একটা লিমিট আছে, তাই না? আমাদের যে পারসেপশন, পারসেপশন মানে কোনো কিছু দেখে বোঝার ক্ষমতা। কোনো কিছু দেখে বোঝা বা আইডেন্টিফাই করা, এই পারসেপশনের আসলে একটা লিমিট আছে। তো আমি এইভাবে জিনিসটা এক্সপ্লেন করছিলাম, ধরেন এইটা হচ্ছে আমি, আর এটা হচ্ছে ধরেন সামি, সামিউল হক উনি। এটা হচ্ছে ধরেন একটা লাইট সোর্স। হ্যাঁ, এটা হচ্ছে বাল্ব, একটা লাইট সোর্স। তো আমি সামিউলকে কিভাবে দেখি? এই যে এই আলো সামিউলের কাছে আসে, এসে এখান থেকে রিফ্লেক্ট হয়, রিফ্লেক্ট হয়ে আমার কাছে আসে। এই আলো যখন সামিউলের থেকে আমার কাছে এসে পৌঁছায়, তখন আমি আসলে সামিউলকে দেখতে পারি। তো আসলে কিন্তু একটু টাইম লাগতেছে, তাই না? আপনাদের মনে হতে পারে যে আমরা তো ইনস্ট্যান্টলি দেখতেছি, কেউ কোনো কিছু করলে আমরা সাথে সাথে দেখতে পাই। আসলে কিন্তু না, আসলে একটু হইলেও টাইম লাগে। ধরেন আমাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি। তো তাহলে আসলে আমাদের কতক্ষণ টাইম লাগবে? ডি ডিভাইডেড বাই সি। এই সি হচ্ছে আলোর বেগ। তো ধরেন কথার কথা, ডি ডিভাইডেড বাই 3 × 10⁸। তো আমাদের এই টাইমটা আসলে খুব কম। হ্যাঁ, আপনারা যদি বের করেন, ধরেন ডিস্টেন্স হচ্ছে 3 মিটার, 3 ডিভাইডেড বাই 3 × 10⁸।
তার মানে হচ্ছে 1 × 10⁻⁸ এত সেকেন্ড লাগে। এটা খুব কম, এই জন্য আমাদের কাছে মনে হয় যে আমরা ইনস্ট্যান্টলি দেখতে পারতেছি। কিন্তু যদি ডিস্টেন্সটা একটু বেশি হয়, তাহলে কিন্তু আসলে ইনস্ট্যান্টলি হবে না, একটু হইলেও টাইম লাগবে। দেখেন, এটা হচ্ছে ধরেন সান, আর এটা হচ্ছে আর্থ। সান এবং আর্থের মধ্যে ডিস্টেন্স কিন্তু অনেক বেশি। তো যেটা হয়, এই সান থেকে বা সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাইতে অলমোস্ট 8 মিনিটের মতো সময় লাগে। ঠিক আছে, তো তাহলে ধরেন আপনি পৃথিবীতে আসছেন এই মুহূর্তে, এক্স্যাক্টলি এই মুহূর্তে সূর্যতে কি হচ্ছে আপনি কিন্তু জানতে পারবেন না। এই মুহূর্তে সূর্যতে যা হচ্ছে সেই সেই ইনফরমেশনটা আপনার কাছে আসতে 8 মিনিট সময় লাগবে। তার মানে কি, তার মানে এই মুহূর্তে, এক্সাক্ট এই মুহূর্তে, এখন 9টা 27 বাজে, এই 9টা 27-এ যদি কোনো কারণে সূর্য ডিস্ট্রয় হয়ে যায়, কথার কথা, আমরা কিন্তু জানতে পারবো না। আমরা কখন জানতে পারবো? আমরা জানতে পারবো 9টা 35-এ গিয়ে। এর মাঝখানের 8 মিনিট সূর্য কিন্তু নাই, সূর্য ডিস্ট্রয় হয়ে গেছে। বাট আমরা জানবো না, আমরা দেখবো যে না, সূর্য এখনো আছে। 8 মিনিট পরে গিয়ে আমরা জানতে পারবো যে না, সূর্য তো আসলে ডিস্ট্রয় হয়ে গেছে। তো আমরা আরো বড় করি, রেঞ্জটা যদি আমরা আরো বড় করি, কাইন্ড অফ হচ্ছে ধরেন এরকম, আমরা হচ্ছে, আমরা আর্থ, আর্থ তো হচ্ছে একটা সোলার সিস্টেম। সূর্য, সানের যে সোলার সিস্টেম সেখানে আছে। এই সোলার সিস্টেমটা আবার আছে মিল্কি ওয়ে নামে একটা গ্যালাক্সিতে। হ্যাঁ, এটা একটা গ্যালাক্সি, মিল্কি ওয়ে এটার নাম। আমাদের সবচেয়ে কাছের যে গ্যালাক্সি তার নাম হচ্ছে অ্যান্ড্রোমিডা। ঠিক আছে, আমরা হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি এবং আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সি হচ্ছে অ্যান্ড্রোমিডা। তো এই মিল্কি ওয়ে থেকে অ্যান্ড্রোমিডার যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে 2.5 মিলিয়ন লাইট ইয়ার। 2.5 মিলিয়ন লাইট ইয়ার। তার মানে এখন এক্সাক্ট এই মুহূর্তে যদি অ্যান্ড্রোমিডায় কোনো ইন্টেলিজেন্ট প্রাণী থাকে, মানুষের মতো বা মানুষের চেয়েও ইন্টেলিজেন্ট কোনো প্রাণী যদি থাকে, তাদের যদি একটা খুবই পাওয়ারফুল টেলিস্কোপ থাকে, এবং তারা যদি এই টেলিস্কোপ দিয়ে দেখতে যায় যে পৃথিবীতে কি হচ্ছে, তারা কিন্তু আমাদেরকে দেখবে না, তারা দেখবে 2.5 মিলিয়ন বছর আগের জিনিসকে। তো বেসিক্যালি তারা দেখবে ডাইনোসর। বুঝছেন? কেন? কারণ আসলে আমাদের মধ্যে ডিস্টেন্সটা অনেক বেশি। এই মুহূর্তে যা হচ্ছে সেই ইনফরমেশনটা অ্যান্ড্রোমিডায় গিয়ে পৌঁছাবে আজ থেকে 25 লক্ষ বছর পরে। তার মানে অ্যান্ড্রোমিডা যদি এই মুহূর্তে আমাদেরকে দেখা ট্রাই করে, তারা আসলে 25 লক্ষ বছর আগের কাহিনী দেখতেছে। তো তারা দেখবে ডাইনোসর। ডাইনোসর দেখবে না, ডাইনোসর আসলে 6 মিলিয়ন আগের কথা। বাট এনিওয়ে, ইউ গেট দ্য পয়েন্ট। তো কথার কথা ধরেন, আপনারা জানেন কিনা আমি জানি না যে আমাদের এই ইউনিভার্সের এজ, হ্যাঁ, আমাদের এই ইউনিভার্সের এজ বলা হয় 13.6 বিলিয়ন ইয়ার্স। হুম, 13.6 বিলিয়ন ইয়ার্স, কথার কথা। তার মানে ধরেন এটা হচ্ছে আমাদের গ্যালাক্সি, এইটা হচ্ছে অনেক দূরের একটা গ্যালাক্সি, এবং আমাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 15 বিলিয়ন লাইট ইয়ার। এরকম গ্যালাক্সি আসলে আছে। তো আসলে এই গ্যালাক্সির কথা আমরা কখনো জানতে পারবো না। কেন জানতে পারবো না বলেন তো? কারণ ওই গ্যালাক্সি থেকে আমাদের গ্যালাক্সিতে লাইট এসে পৌঁছতে 15 বিলিয়ন ইয়ার্স লাগে। এখন পর্যন্ত মাত্র 13.6 বিলিয়ন ইয়ার পার হয়েছে। তো আসলে ওই গ্যালাক্সি থেকে লাইট এখন আমাদের কাছে আসেই নাই। আমরা আসলে ওই গ্যালাক্সির কথা এখনো জানিই না, এবং কখনোই জানতে পারবো না, কারণ আরো 1.4 বিলিয়ন ইয়ার পরে গিয়ে আমরা জানতে পারবো। এতদিন তো আর হিউম্যান কাইন্ড টিকবেই না। তো এই জন্য আমাদের ইউনিভার্সকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে অবজারভেবল ইউনিভার্স, যে ইউনিভার্সটাকে আমরা আসলে দেখতে পারবো, আর একটা বিশাল পার্টকে আমরা বলি আনঅবজারভেবল ইউনিভার্সের একটা, আনঅবজারভেবল ইউনিভার্সের একটা বিশাল পার্টকে আমরা আসলে কখনো দেখতেই পারবো না। ইনফ্যাক্ট আসলে টোটাল ইউনিভার্সের 97% অর মোর হচ্ছে আনঅবজারভেবল, সেগুলোকে আমরা কখনো দেখতেই পারবো না। তো তার মানে কি? এত এত কথা যে বললাম, এত কথা বলার মানে কি? এত কথা বলার মানে হচ্ছে ধরেন আপনার কাছে 4টা ডিভাইস আছে, এ, বি, সি এবং ডি। ধরেন এই মুহূর্তে বাজে হচ্ছে 9টা 30। 9টা 30। তো 9টা 30-এ এ একটা ডেটা পাঠানো শুরু করছে। সো এখন কিন্তু আর কলিশন হওয়ার কথা না, কারণ বি, সি, ডি সবাই তো চ্যানেলকে সেন্স করতেছে। তো সবাই জানে যে এ ডেটা পাঠাচ্ছে, কেউ তো ডেটা পাঠাবে না। কিন্তু এই ইনফরমেশনটা বাকিদের কাছে পৌঁছাইতে একটু টাইম লাগে। সবচেয়ে ফাস্ট কি ট্রাভেল করে? লাইট। তো এই লাইটই যদি ট্রাভেল করতে একটু টাইম লাগে, তো অন্য যে কোনো জিনিস ট্রাভেল করতে তো আরো বেশি টাইম লাগবে। তো আসলে এই এক্সাক্ট 9টা 30-এ সবাই জানতে পারবে না। কথার কথা, বি ধরেন জানতে পারবে 1 মিনিট পরে, 9টা 31-এ। কথার কথা, আসলে 1 মিনিট লাগবে না, অনেক কম সময় লাগবে। আমরা একটু বড় চিন্তা করি, ধরেন বি জানতে পারবে 9টা 31-এ, সি জানতে পারবে 9টা 33-এ, ডি জানতে পারবে 9টা 35-এ।
তাহলে খেয়াল করেন একটু কিন্তু ল্যাগ হচ্ছে, তাই না? এ যখন ডেটা পাঠাইতেছে, বি জানতে পারতেছে তার 5 মিনিট পরে। এ থেকে বিতে গিয়ে এই ডেটার ইনফরমেশনটা পৌঁছাতে 5 মিনিট সময় লাগে। তার মানে কি? তার মানে ধরেন ডি এর কাছে 9টা 34-এ একটা ডেটা আসছে। কি হবে? সে সেন্স করা শুরু করবে। সে মিস্টেকেনলি ভাববে যে ফ্রি। ফ্রি কিন্তু না, এ কিন্তু আসলে ডেটা পাঠাচ্ছে। বাট ডি এর কাছে সেই ইনফরমেশনটা গিয়ে পৌঁছায় 9টা 35-এ। 9টা 34-এ এখনো তার কাছে এই খবরটা আসে নাই যে এ ডেটা পাঠানো শুরু করছে। তো সে মিস্টেকেনলি ভাবা শুরু করবে চ্যানেলটা ফ্রি। সে ডেটা পাঠায় দিবে, এবং কি হবে? কলিশন হবে। ঠিক আছে? আশা করি এই পার্টটা সবাই ধরতে পারতেছেন। আমি এত বড় একটা গল্প করে পার্টটা বোঝানোর ট্রাই করলাম। এই কলিশনটা হইতো না যদি সবাই ইনস্ট্যান্টলি জানতে পারতো যে এই ডেটা পাঠাচ্ছে। বাট এটা পসিবল না। ইটস জাস্ট নট পসিবল। হ্যাঁ, এটা আসলে আমাদের পারসেপশনের একটা লিমিটেশন আছে। এটা পসিবল না। একদম এক্সাক্ট মুহূর্তে সবাই জানতে পারবে না, সবারই একটু না একটু হইলেও দেরি হবে। এবং এই দেরি করার মাঝখানে যদি কারো কাছে ডেটা চলে আসে, সে মিস্টেকেনলি ভাববে চ্যানেলটা ফ্রি আছে, চ্যানেলটা ফ্রি নাই, এ ডেটা পাঠাচ্ছে। কিন্তু ডি ভাববে যে চ্যানেলটা ফ্রি আছে, সে ডেটা পাঠিয়ে দিবে, কলিশন হবে। ঠিক আছে? তাহলে তো কি এটা আর আগের আগের দুটো থেকে বেটার হইলো? সরি, ও হ্যাঁ, তো Just- আচ্ছা আসতেছি যে আসলে বেটার হইলো কিনা সেটা আমরা দেখবো। বাট পয়েন্টটা হচ্ছে আসলে আমরা শুরু থেকে যে ট্রাই করতেছিলাম যে কলিশনকে আমরা 0% করতে পারি কিনা। উত্তর হচ্ছে না। আমরা আসলে কোনোভাবেই কলিশনকে 0 করতে পারবো না, একটু হইলেও কলিশন হওয়ার চান্স থাকবেই। ওকে, একটু হইলেও কলিশন হওয়ার চান্স থাকবেই। তো আপনারা ভাবতে পারেন যে তাহলে লাভ কি? কলিশন যদি হয়, তাহলে আমরা এই যে সিএসএম এতে আসলাম, কি লাভ হইলো? এটার আনসার হচ্ছে আমাদের দেখতে হবে ভালনারেবল টাইম কত, তাই না? অ্যালোহায় ভালনারেবল টাইম ছিল 2 × TFR, মানে পিওর অ্যালোহায়। স্লটেড অ্যালোহায় ভালনারেবল টাইম হয়ে গেছিল জাস্ট টিএফআর, হাফ ইমপ্রুভমেন্ট হয়েছিল। এখন আমাদের দেখতে হবে সিএসএম এতে কি আসলে যথেষ্ট ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা। হ্যাঁ, আসলে হয়। ঠিক আছে, আসলে এই ভালনারেবল টাইমটা অনেক কম হয়ে যায়। সো কলিশন হওয়ার চান্স থাকে, কিন্তু আসলে অন্যদের চেয়ে অনেক কম থাকে। বাট একটু হইলেও চান্স থাকবে। তো এই কারণে আসলে এই ফিগার আপনারা দেখতেছেন এখনো কলিশন হওয়ার একটা চান্স আছে। আপনি যাই করেন, আপনি কলিশন অনেক কমাইতে পারবেন, কখনোই 0 করতে পারবেন না। একটু না একটু টাইম, একটু না একটু রিস্ক থাকবে কলিশন হওয়ার। তো এই জিনিসটা আরেকটু ভালো মতো বোঝানোর জন্য এই আপনাদের স্লাইডে ফিগারটা দেওয়া আছে, আমি এই ফিগারটা নিয়ে আসি। ওকে, এই এই ফিগারটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের কি বলা যায়, বাইবেল। বুঝছেন? মানে বাইবেল হচ্ছে ইম্পর্টেন্ট, বাইবেল সবার বোঝা লাগে। মানে সবার না, খ্রিস্টানদের বোঝা লাগে আর কি। তো এই ফিগারটা হচ্ছে আমাদের বাইবেল, এই চ্যাপ্টারের, মানে আমাদের এই ফিগারটা অবশ্যই বুঝতে হবে। তো আগে একটু কথা বলি। এই যে এই ওয়াই এক্সিসে আসলে দেখানো হচ্ছে ফ্রেম ট্রান্সমিশন টাইম। হ্যাঁ, তো এই ফ্রেম ট্রান্সমিশন টাইমটা এখানে ওয়াই এক্সিসে দেখানো হচ্ছে। ঠিক আছে? তো দেখেন এই যে টি ওয়ানে এ স্টার্টস সেন্ডিং। টি1 টাইমে এর কাছে একটা ফ্রেম আছে, এ স্টার্টস সেন্ডিং। আর ধরেন এটা শেষ হয় এইখানে এসে টি5। ঠিক আছে? তো আরেকবার বলি, এই পার্টটুকু আগে ক্লিয়ার হয়ে আসি। ফ্রেম ট্রান্সমিশন টাইমটা ওয়াই অ্যাক্সিসে। টি1-এ এ ফ্রেম পাঠানো স্টার্ট করে, আর টি5-এ ফ্রেম পাঠানো শেষ হয়। তাহলে আমাকে একটু বলেন তো, আমি যদি আপনাকে বলি এখানে ফ্রেম ট্রান্সমিশন টাইম কত, আপনারা কি বলবেন? T5 minus T1। রাইট, টি5 - টি1। টি1-এ শুরু করতেছি ফ্রেম পাঠানো, টি5-এ শেষ করতেছি। তাহলে ফ্রেম ট্রান্সমিশন টাইম হচ্ছে টি5 - টি1। এইবার দেখেন, এই যে এইখানে কিন্তু টাইমটা আছে ওয়াই অ্যাক্সিসে। তো আমরা ধরে নেই যে এই যে মুহূর্তে এ পাঠানো শুরু করছে, বাকি সবাই সেই মুহূর্তেই জানতে পারবে। এই যে এই লাইনটা, হ্যাঁ এই লাইনটা, সবাই এই টি1 সময় জানতে পারবে যে এ ফ্রেম পাঠানো শুরু করছে। বাট ইন রিয়েলিটি সেটা আসলে হবে না, একটু টাইম লাগবে। তো ধরেন এই যে বি টি2-তে জানতে পারছে। তো দেখেন একটু কিন্তু ডিফারেন্স আছে। এক্সাক্ট টি1-এ বি জানতে পারে নাই, বি যেহেতু এর থেকে একটু দূরে আছে, একটু সময় লাগছে। বি জানতে পারছে টি2-তে গিয়ে। তারপরে দেখেন বি এতটুকু দূরত্বে, সি তো আরো দূরে আছে। তো দেখেন সি আরো পরে টি3-তে গিয়ে জানতে পারছে। এই যে খেয়াল করেন টি2 কত, এইটুক। টি3 কি আরো বেশি। তো বি যখন জানতে পারছে, সি তারও পরে জানতে পারছে। আর এ থেকে সবচেয়ে দূরে কে আছে? এ থেকে সবচেয়ে দূরে আছে ডি। ডি জানতে পারতেছে টি4। ঠিক আছে? তো খেয়াল করেন
এ T1-এ পাঠানো শুরু করছে, বি কখন জানতে পারবে এ ডেটা পাঠাচ্ছে, বি জানতে পারবে T2-তে গিয়ে, সি জানতে পারবে T3-তে গিয়ে, আর ডি কখন জানতে পারবে, ডি জানতে পারবে T4-এ গিয়ে। তো সবাই কিন্তু আসলে এই T1 টাইমে জানলো না, সবারই জানতে একটু দেরি হইলো। কার সবচেয়ে বেশি দেরি হইলো? ডি এর সবচেয়ে বেশি দেরি হইলো। ইন আদার ওয়ার্ডস, যে এর থেকে সবচেয়ে দূরে আছে তারই তো সবচেয়ে বেশি টাইম লাগবে, তাই না? এখন খেয়াল করেন, এই T4 সময় কিন্তু সবাই জানে, T2-তে বি জানে যে এ পাঠাচ্ছে, T3-তে সি জানে, T4-এ ডি জানে, এরপরে তো আর কেউ নাই। তার মানে এই T4 সময়ের ভেতরে সবাই আসলে জানে যে এ একটা ডেটা পাঠাচ্ছে। তাহলে আমরা একটু দেখি কার কতটুকু ডিলে হবে এই ইনফরমেশনটা জানতে। এ T1-এ ডেটা পাঠাচ্ছে, বি জানতে পারতেছে T2-তে গিয়ে, তাহলে বি এর T2 - T1 এইটুক সময় লাগবে জানতে যে এ ডেটা পাঠাচ্ছে, বা এইটুক দিলে হবে। সি এর ক্ষেত্রে কি হবে? এ পাঠাচ্ছে T1-এ, সি জানতে পারতেছে T3-তে, তাহলে সি এর সময় লাগবে T3 - T1 এইটুক দিলে হবে। আর ডি, ডি জানতে পারবে T4-এ গিয়ে, তাহলে ডি এর ডিলে হবে T4 - T1। ঠিক আছে, এই টাইমগুলোকে আমরা বলি প্রোপাগেশন টাইম। এটা কিন্তু ফ্রেম ট্রান্সমিশন টাইম না। ফ্রেম ট্রান্সমিশন টাইম কোনটা? ফ্রেম ট্রান্সমিশন টাইম হচ্ছে এইটা, T5 - T1। এই জিনিসগুলো হচ্ছে প্রোপাগেশন টাইম, মানে বাকি চ্যানেলদের, বাকি ডিভাইসদের কতটুকু ডিলে হবে এই ইনফরমেশনটা জানতে যে এই ডেটা পাঠাচ্ছে, এটাকে আমরা বলি প্রোপাগেশন টাইম। এখন আমাকে একটা কথা বলেন স্যার, এই যে তিনটা প্রোপাগেশন টাইম, T2 - T1, T3 - T1, T4 - T1, এদের মধ্যে কোন প্রোপাগেশন টাইমটা সবচেয়ে বড়, বা কার সবচেয়ে লেট হবে জানতে? ডি এর। ডি এর, তাই না? এই T4 - T1 এইটা আসলে সবচেয়ে বেশি, এর আগে বাকি সবাই জেনে ফেলবে। এইটাই হচ্ছে আমাদের ভালনারেবল টাইম। ওকে, কারণ এর পরে কিন্তু আর কোনো কলিশন হবে না। T4 সময় কিন্তু সবাই জানে, ডি যেহেতু জানে, এর আগে সবাই তো আরো এর কাছে, সবাই তাহলে এই T4 সময়ের ভেতরে জেনে ফেলবে যে এ ডেটা পাঠাচ্ছে, এরপরে আর কেউ ডেটা পাঠাবে না। তো যদি কলিশন হয়, এটা হবে এই T1 থেকে T4 এর ভেতরে। তো তাহলে আমাদের এখনকার যে ভালনারেবল টাইম, ভালনারেবল টাইমের আগে এটাকে আমরা বলি ম্যাক্স প্রোপাগেশন টাইম। তিনটা প্রোপাগেশন টাইমের মধ্যে যে টাইমটা সবচেয়ে বেশি সেটাকে আমরা বলি ম্যাক্স প্রোপাগেশন টাইম। তাহলে ম্যাক্স প্রোপাগেশন টাইম কত হবে? T4 - T1। বেসিক্যালি আমরা তিনটা বের করে ম্যাক্সিমামটা নিব, এটাকে আমরা বলবো ম্যাক্স প্রোপাগেশন টাইম, টিপি। তো তাহলে এই সিএসএম এর জন্য ভালনারেবল টাইম কত হবে? সিএসএম এর জন্য ভালনারেবল টাইম হবে ম্যাক্সিমাম প্রোপাগেশন টাইম। বলেন, এই পার্টটুকু বোঝা গেছে কিনা? সামারি হইলো, আমি সামারি একবার করি। এ ডেটা পাঠাচ্ছে T1-এ, ডেটা পাঠানো শেষ করতেছে T5-এ, তাহলে ফ্রেম ট্রান্সমিশন টাইম হচ্ছে T5 - T1। এখন বাকি সবাই সেন্স করতেছে, ফাইন, কিন্তু সবাই আসলে একই সাথে জানতে পারবে না এ কখন ডেটা পাঠাচ্ছে। সবার একটু দেরি হবে। বি জানবে T2-তে গিয়ে, সি জানবে T3-তে গিয়ে, ডি জানবে T4-এ গিয়ে, আর এ পাঠানো শুরু করছে আসলে T1-এ। তাহলে বি এর জানতে এই T2 - T1 এতটুকু ডিলে হবে, সি এর T3 - T1 এতটুকু ডিলে হবে, আর ডি এর জন্য T4 - T1 এতটুকু ডিলে হবে। এই T4 সময় পরে সবাই জানে যে এ ডেটা পাঠাচ্ছে। তো কলিশন হইলে এই টাইমের ভেতরেই হবে। তাহলে এখন এদের মধ্যে ম্যাক্সিমাম কোনটা? ম্যাক্সিমাম হচ্ছে T4 - T1। তো এই টাইমের ভেতরে আসলে কলিশন হইতে পারে, সেটাকে আমরা বলবো ভালনারেবল টাইম। আচ্ছা, আমরা একটা ছোট ম্যাথ দেখে আসি, একটা ছোট ম্যাথ দেখলে আপনাদের আইডিয়াটা আরেকটু ক্লিয়ার হবে। তো ধরেন, আমরা প্রথমে একটা ইজি ম্যাথ দেখি, একটু পরে একটু ডিফিকাল্ট ম্যাথ দেখবো। তো ধরেন আপনাকে টাইম গুলা বলা আছে। হুম, ধরেন T1 বলা আছে 10.2 মাইক্রোসেকেন্ড, ঠিক আছে? আর T5 বলা আছে 14.8 মাইক্রোসেকেন্ড। T2 বলা আছে 10.9 মাইক্রোসেকেন্ড। T3 বলা আছে 11 পয়েন্ট, আচ্ছা 10.9 না দিয়ে একটু কম দিই, 10.5। T3 বলা আছে 11.1, আর T4 বলা আছে 11.3 মাইক্রোসেকেন্ড। ঠিক আছে, তো আপনাকে টাইম গুলা বলে দিচ্ছি।
T1 10.2 মাইক্রোসেকেন্ড, মানে 10.2 মাইক্রোসেকেন্ড টাইমে এ ডেটা পাঠানো শুরু করে, শেষ করে T5-এ মানে 14.8 মাইক্রোসেকেন্ডে। বি এই ইনফরমেশনটা জানতে পারে 10.5-এ, মানে এ শুরু করে 10.2-তে, 10.5-এ গিয়ে বি জানতে পারে যে আচ্ছা এ একটা ডেটা পাঠাচ্ছে, আমার আর কোনো ডেটা পাঠানো যাবে না। সি জানতে পারে 11.1-এ গিয়ে, তারপরে সে জানে যে ওকে, এ ডেটা পাঠাচ্ছে, আমি আর ডেটা পাঠাতে পারবো না। আর ডি জানতে পারে 11.3-তে গিয়ে। তো তাহলে এখন আমাকে বলেন দুইটা জিনিস। প্রথমে আমরা বের করি টিএফআর কত, বা ফ্রেম ট্রান্সমিশন টাইম কত। স্যার একটা কোশ্চেন ছিল। তারপরে আমরা বের করি টিপি, বা হচ্ছে এই প্রোপাগেশন টাইম বা ম্যাক্সিমাম প্রোপাগেশন টাইম কত। হ্যাঁ বলেন। তো T4 পর্যন্ত তো চারটা ডিভাইসেরই টাইম, T1, তো T5টা কি স্যার? T5টা হচ্ছে এই ডেটা পাঠানো কখন শেষ হচ্ছে, ঠিক আছে। মানে এ তো এই 10.2 মাইক্রোসেকেন্ডে গিয়ে ডেটা পাঠানো শুরু করছে, ডেটা পাঠানো তো বা ফ্রেম পাঠানো, ফ্রেম তো একসময় পাঠানো শেষ হবে, সেইটা হচ্ছে এইখানে গিয়ে, ঠিক আছে। Yes. তো একটু বের করেন, প্রথমে আমাকে বলেন ফ্রেম ট্রান্সমিশন টাইম কত। 4.6 মাইক্রোসেকেন্ড। রাইট। ফ্রেম ট্রান্সমিশন টাইম মানে কি, কখন শেষ হলো মাইনাস কখন শুরু হইলো। শেষ হয়েছে T5-এ গিয়ে, শুরু হয়েছে T1-এ গিয়ে। তো তাহলে ফ্রেম ট্রান্সমিশন টাইম কত, 14.8 মাইনাস 10.2, তার মানে 4.6 মাইক্রোসেকেন্ড। এই টাইম লাগে ফ্রেম পাঠাতে। ওকে, এবার আমরা প্রোপাগেশন টাইম বের করি। প্রোপাগেশন টাইম আগে আমাদের তিনটা আলাদা করে বের করতে হবে। প্রথমে আমরা বের করি বি এর জন্য। আপনারা এইভাবেই লিখবেন, হ্যাঁ, টিপি কমা বি, টিপি কমা বি, এটা হচ্ছে বি এর জন্য প্রোপাগেশন টাইম কত। দেখেন, এ পাঠানো শুরু করছে T1-এ গিয়ে, এ যে ফ্রেম পাঠাচ্ছে এইটা বি জানতে পারছে T2-তে গিয়ে, তাহলে কতটুকু ডিলে হচ্ছে, T2 মাইনাস T1। এইটা হচ্ছে বি এর জন্য প্রোপাগেশন টাইম। তো সেটা কত হবে, T2 মাইনাস T1, T2 হচ্ছে 10.5 মাইনাস 10.2, তাহলে কত হবে 0.3 মাইক্রোসেকেন্ড। এই 0.3 মাইক্রোসেকেন্ডের মধ্যে কলিশন, বি এর জন্য কলিশন হইতে পারে, বি এর সাথে কলিশন হইতে পারে। একইভাবে আমাদের কি কি বের করতে হবে, সি এর জন্য প্রোপাগেশন টাইম কত, এবং ডি এর জন্য প্রোপাগেশন টাইম কত, এগুলো বের করে। বলেন কত আসছে। আর সি এর জন্য 0.9 এন্ড ডি এর জন্য স্যার 1.1। হুম, কিভাবে আসলো। অ্যাগেইন আমরা সি এর জন্য দেখি, সি কখন জানতে পারে যে এ ডেটা পাঠাচ্ছে, T3-তে গিয়ে, তো T3, আর এ পাঠানো শুরু করছে T1। তো এই টাইমটুক আসলে সি এর জানতে দেরি হচ্ছে, এইটা হচ্ছে সি এর জন্য প্রোপাগেশন টাইম। সেটা কত হবে, 11.1 মাইনাস 10.2, তার মানে 0.9 মাইক্রোসেকেন্ড। অর্থাৎ ডেটা পাঠানো শুরু করার পর 0.9 মাইক্রোসেকেন্ড পর্যন্ত সি এর সাথে কলিশন হইতে পারে। আর ফাইনালি ছিল ডি। ডি কত হবে, ডি জানতে পারে T4-এ, আর এ পাঠানো শুরু করছে T1-এ। তাহলে 11.3 মাইনাস 10.2 ইজিক্যাল টু 1.1 মাইক্রোসেকেন্ড। তো তাহলে দেখি, এ পাঠানো শুরু করার পর 0.3 মাইক্রোসেকেন্ড পরে বি জানতে পারে, 0.9 মাইক্রোসেকেন্ড পরে সি জানতে পারে, আর 1.1 মাইক্রোসেকেন্ড পরে ডি জানতে পারে। এই 1.1 মাইক্রোসেকেন্ড পরে আসলে সবাই জেনে ফেলছে, কারণ বিআরসি তো আগেই জানছে। So, এইটা হচ্ছে আমার ভালনারেবল টাইম। যদি কলিশন হয় এই 1.1 মাইক্রোসেকেন্ডের পরই হবে। 1.1 মাইক্রোসেকেন্ড পরে আর কেউ কিন্তু ডেটা পাঠাবে না, কারণ সবাই জানে যে এই এখন ডেটা পাঠাচ্ছে। তাহলে আমার ভালনারেবল টাইম কত হবে, ভালনারেবল টাইম হবে ম্যাক্সিমাম প্রোপাগেশন টাইম। তো ভালনারেবল টাইম ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম প্রোপাগেশন টাইম টিপি, সেটা কত, 1.1 মাইক্রোসেকেন্ড, ঠিক আছে। সো ফ্রেম ট্রান্সমিশন টাইম 4.6 মাইক্রোসেকেন্ড, ভালনারেবল টাইম 1.1 মাইক্রোসেকেন্ড। তো এবার আমরা কম্পেয়ার করি যে আসলে সিএসএমএ কি বাকিগুলোর চেয়ে ভালো কিনা। দেখেন, ফ্রেম ট্রান্সমিশন টাইম 4.6। আমরা যদি পিওর অ্যালহা চিন্তা করি, পিওর অ্যালহার ভালনারেবল টাইম কত হইতো, 2 ইন্টু টিএফআর, তার মানে 2 ইন্টু 4.6, অর্থাৎ 9.2 মাইক্রোসেকেন্ড। স্লটেড অ্যালহায় ভালনারেবল টাইম হইতো শুধু টিএফআর, তাহলে কত হইতো, 4.6
মাইক্রোসেকেন্ড। আর ইন কম্পারিজন এখানে হচ্ছে মাত্র 1.1। তাহলে খেয়াল করেন কোথায় 9.2, কোথায় 4.6, আর কোথায় 1.1। তো সেটাই বলতেছিলাম, যদিও কলিশন হওয়ার চান্স এখনো আছে, বাট মাছ বেটার, এখন খুব কম চান্স আছে, একটু চান্স আছে, বাট খুব কম। তো বলেন, প্রবলেমটা কি বোঝা গেল কিভাবে সলভ করতে হবে? লাস্টে ওইটা কি করলো? আসতে কোনটা? যে এসএপি এর। ও, এগুলো হচ্ছে পিওর অ্যালোহা আর স্লটেড অ্যালোহা। পিওর অ্যালোহার জন্য ভালনারেবল টাইম কত ছিল? 2 × TFR, তার মানে হচ্ছে 9.2 মাইক্রোসেকেন্ড। আর স্লটেড অ্যালোহার জন্য ভালনারেবল টাইম ছিল জাস্ট TFR, তার মানে 4.6 মাইক্রোসেকেন্ড। আর আমাদের মানে এই সিএসএম এতে কত আসছে? 1.1। তো এটা কিন্তু বাকি দুইটার মানে সেই চেয়ে অনেক কম। টিএফআর টা কোনো দিকে পেলেন? TFR টা হচ্ছে ফ্রেম ট্রান্সমিশন টাইম। ওকে, ঠিক আছে। তো এখানে আসলে আমরা বুঝলাম সিএসএম এতে মাছ বেটার। হ্যাঁ, সিএসএম এ তো কলিশন হইতে পারে, বাট ভালনারেবল টাইমটা আসলে বাকি দুইটার চেয়ে অনেক কম, সেটা অন্যদের চেয়ে বেটার। আচ্ছা, তো এখন আমরা এই সেন্সিং নিয়ে একটু কথা বলি। হুম। ধরেন আপনার কাছে একটা ডেটা আসছে। হুম। এর কাছে একটা ডেটা আসছে, আপনি চ্যানেল সেন্স করা শুরু করলেন। আপনি দেখলেন যে চ্যানেলটা এই মুহূর্তে বিজি। ঠিক আছে, এই যে এই টাইম পিক পর্যন্ত চ্যানেলটা বিজি। ধরেন অন্য কেউ ডেটা পাঠাচ্ছে, বি ডেটা পাঠাচ্ছে। এই জায়গায় এসে আপনার কাছে ডেটা আসছে, এর কাছে ডেটা আসছে। এ দেখবে চ্যানেলটা বিজি। তো এ কি করবে? খেয়াল করেন, এটা আমি একটা আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। হ্যাঁ, ধরেন আহ, আপনাদের যে অ্যাডভাইজিং হয়, হ্যাঁ, যখন ডিসকর্ডে অ্যাডভাইজিং হয়, আপনাদের মনে হয় একটা স্লো স্লো মোড এনাবল থাকে। হ্যাঁ, তো ধরেন আপনি, কথার কথা, আপনি 10টার সময় আমাকে একটা মেসেজ দিছেন, এরপর আপনি আর 1 ঘন্টা মেসেজ দিতে পারেন না। ঠিক আছে, ওই সময়টা ধরেন বিজি। তো আপনারা কি করেন? আপনারা ওয়েট করতে থাকেন কখন 1 ঘন্টা শেষ হবে, আমি তখনই তখনই হচ্ছে মেসেজ দিব যে স্যার আমার কোর্সটা একটু চেঞ্জ করে দেন, সেকশনটা চেঞ্জ করে দেন। এও আসলে সেই কাজই করবে। সে আসলে কনসিস্টেন্টলি চেক করতে আছে যে আচ্ছা এখন কি ফ্রি হয়েছে, হয় নাই, এখন কি হয়েছে, হয় নাই, এখন কি হয়েছে, হয় নাই। এইভাবে সে কনসিস্টেন্টলি চেক করতে থাকবে, এখন কি হয়েছে, হয় নাই, এখন কি হয়েছে, হয় নাই। এইখানে এসে সে কি দেখবে? এই যে এখন ফ্রি হয়ে গেছে, এইখানে বিয়ের ডেটা পাঠানো শেষ, এখন আমি ফাঁকা পাচ্ছি। তো সে সাথে সাথে ডেটা পাঠানো শুরু করবে। ঠিক আছে, বুঝছেন কি করবে? সে আসলে যখনই ডেটা আসবে সে সেন্স করবে যে চ্যানেলটা বিজি, অন্য কেউ ডেটা পাঠাচ্ছে। সে কনসিস্টেন্টলি চেক করতে থাকবে, একের পর এক চেক করতে থাকবে চ্যানেলটা কি ফ্রি হয়েছে। যতক্ষণ সে না দেখবে ফ্রি হয়েছে, ততক্ষণ পর্যন্ত সে কন্টিনিউয়াসলি সেন্স করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। যখনই দেখবে যে চ্যানেলটা ফ্রি হয়ে গেছে, তখনই সে নিজের ডেটা পাঠিয়ে দেবে। মানে খুবই পারসিস্টেন্ট, তাই না? এটাকে আমরা বলি ওয়ান পারসিস্টেন্ট। ওয়ান পারসিস্টেন্ট মানে আসলে সে খুবই পারসিস্টেন্ট, সে পারসিস্টেন্টলি চেক করতে থাকে যে চ্যানেল ফ্রি হয়েছে কিনা। হ্যাঁ, ওই যে আপনারা অ্যাডভাইজিং এর সময় যে কাজটা করেন, ওরাও সেটা করে। আচ্ছা, এখন আমাকে একটু বলেন, এই ওয়ান পারসিস্টেন্ট মানে এই যে এভাবে ইমপেশেন্টলি একের পর এক চেক করতে থাকা যে চ্যানেলটা ফ্রি হয়েছে কিনা, তাতে সমস্যাটা কি? আচ্ছা, আমি আপনাদেরকে বুঝাই বলি। হ্যাঁ, আসলে অফলাইন ক্লাসটা এই জন্য সুবিধা, অফলাইন ক্লাসে আপনারা এনগেজ করেন, হ্যাঁ, আপনারা ট্রাই করেন বলার, অনলাইন ক্লাসে তো কেউই ট্রাই করবেন না। সমস্যাটা দেখেন, ধরেন বি ডেটা পাঠাচ্ছে, এইখানে এ এর কাছে ডেটা আসছে। সে কি করবে? সে একের পর এক চেক করতে থাকবে যে চ্যানেল কি ফ্রি হয়েছে কিনা, চ্যানেল কি ফ্রি হয়েছে। যখনই দেখবে চ্যানেল ফ্রি, সাথে সাথে ডেটা পাঠিয়ে দেবে। ধরেন এর মধ্যে সি এর কাছেও ডেটা আসছে, সিও কি করবে? সিও একের পর এক চেক করতে থাকবে। এখানে দেখেন সমস্যাটা কোথায়, যেই মুহূর্তে বি এর ডেটা পাঠানো শেষ হবে, দুইজনই ঝাঁপায় পড়বে ডেটা পাঠানোর জন্য, এবং একটা কলিশন হবে। বুঝছেন? এটা তো স্লটেড অ্যালোহার প্রবলেমটা। হ্যাঁ, মানে স্লটেড অ্যালভার প্রবলেম, বাট ওই যে সেম ফেনোমেননটা এখানেও চলে আসতেছে, কারণ দুইজনই যদি একের পর এক চেক করতে থাকে যে ফ্রি আছে কিনা, তাহলে এই সময় গিয়ে তো দুইজনই ভাবে যে ওকে বিয়ের পাঠানো তো শেষ হলো, এখন আমি পাঠানো শুরু করি। এই এ যে পাঠানো শুরু করছে, এইটা তো বিয়ের জানতে একটু টাইম লাগে, তাই না? আমরা একটু আগেই দেখে আসছি যে একটু ওই প্রোপাগেশন টাইম পর্যন্ত আসলে ডিলে হয়। তো বি আসলে, সরি, সি আসলে ইমিডিয়েটলি জানবে না যে এ পাঠানো শুরু করে ফেলছে, সে নিজেও পাঠানো শুরু করবে। তাহলে কি হবে? এইখানে গিয়ে দুইজনই ডেটা পাঠানো শুরু করবে, দুইজনেরই কলিশন হবে। ঠিক আছে, তো লাভ হবে না। তো আমরা কি করতে পারি, কি করলে একটু লাভ হবে? সেটা হচ্ছে আমাদের একটু সিভিলাইজ হইতে হবে। হ্যাঁ, আমরা এত ইম্পেশেন্ট হইলে হবে না।
কাইন্ড অফ জিনিসটা হচ্ছে এরকম, ধরেন বি ডেটা পাঠাচ্ছে, এইখানে এ এর কাছে একটা ডেটা আসলো, এ চেক করবে ডেটা মানে বি পাঠাচ্ছে কিনা, মানে চ্যানেলটা ফ্রি আছে কিনা, সে দেখবে চ্যানেলটা ফ্রি নাই। সে ইমপেশেন্টলি ওয়েট করবে না, সে কি করবে, সে ধরেন সে 10 সেকেন্ড ওয়েট করবে। এই 10 সেকেন্ডের মধ্যে সে আর খবর নেবে না। 10 সেকেন্ড পরে গিয়ে সে চেক করবে, আচ্ছা এখন কি খালি হয়েছে, না এখনো খালি হয়নি। এইবার সে বাড়ায় দিবে, সে এইবার 20 সেকেন্ড ওয়েট করবে। 20 সেকেন্ড পরে গিয়ে দেখবে এখন কি খালি হয়েছে, না এখনো খালি হয় নাই। তারপরে কি হবে, সে 40 সেকেন্ড ওয়েট করবে, 40 সেকেন্ড পরে গিয়ে দেখবে যে এখন কি খালি হয়েছে। আর একইভাবে ধরেন সি, সি এর কাছে এইখানে ডেটা আসছে, সিও ইমপেশেন্ট হবে না, সিও একটা নির্দিষ্ট পরিমাণ টাইম ওয়েট করবে। তো ধরেন সি ওয়েট করবে কথার কথা, ধরেন 15 সেকেন্ড। সো সি 15 সেকেন্ড ওয়েট করবে, 15 সেকেন্ড পরে গিয়ে চেক করবে এখন কি খালি হয়েছে, এখনো খালি হয় নাই। তারপরে এসে আরো 30 সেকেন্ড ওয়েট করবে, 30 সেকেন্ড পরে গিয়ে ডেটা পাঠানো শুরু করবে। তাহলে কি হচ্ছে, তাহলে কেউই আসলে ইমপেশেন্টলি কাজটা করতেছে না, সবাই প্রথমে চেক করতেছে যে আচ্ছা ডেটা কে পাঠাচ্ছে। যেহেতু দেখতেছে যে না, এই মুহূর্তে আসলে বিজি কেউ একজন ডেটা পাঠাচ্ছে, সে ইমপেশেন্টলি আর ওয়েট করবে না, সে কিছুক্ষণ বসে থাকবে। একটা সময় পরে গিয়ে সে আরেকবার নক দিবে যে ওকে এখন কি ডেটা পাঠাচ্ছো, হ্যাঁ এখনো ডেটা পাঠাচ্ছো, তাহলে আমি আরো একটু ওয়েট করি, তারপরে গিয়ে আরেকবার নক দিই। এই কাজটা করলে আসলে কলিশনের চান্স অনেকটুকু কমে যাবে। ঠিক আছে, আমরা দেখাই কিভাবে কলিশনের চান্স এখন অনেকটুকু কমে যাবে। এই জায়গাটাতে বি ডেটা পাঠাচ্ছে, এইখানে এর কাছে ডেটা আসছে, সে একটা টাইম নিবে, হ্যাঁ টাইমটা সে একটা র্যান্ডমলি টাইম চুজ করবে। ধরেন সে চুজ করলো 15 সেকেন্ড, সে 15 সেকেন্ড পরে আরেকবার নক দিবে। ওকে, এখনো ডেটা পাঠাচ্ছে, সে ডাবল করবে 30 সেকেন্ড পর। 30 সেকেন্ড পর গিয়ে সে কি দেখবে, ফাঁকা, তাহলে এইখানে এসে এ ডেটা পাঠানো শুরু করবে। বি কি করবে, ধরেন এই জায়গায়, সরি সি, সি কি করবে, সি এই জায়গায় গিয়ে তার কাছে ডেটা আসছে, তো সিও দেখলো এই মুহূর্তে বিজি, সে নিজেও একটা র্যান্ডম টাইম ধরে নেবে, ধরেন সে ধরলো 20 সেকেন্ড। 20 সেকেন্ড পর সে দেখবে এখন কি ফ্রি, না এখনো ফ্রি না, এখনো বি পাঠাচ্ছে। এবার সে ডাবল করবে, সে 40 সেকেন্ড পর দেখবে, 40 সেকেন্ড পর দেখবে এখনো ফ্রি না, এখন আসলে এ ডেটা পাঠানো শুরু করে দিচ্ছে। সে আবার 80 সেকেন্ড ওয়েট করবে, 80 সেকেন্ড পরে গিয়ে এখন আর কেউ ডেটা পাঠাচ্ছে না, এখন তাহলে সে ডেটা পাঠানো শুরু করবে। ঠিক আছে, তাহলে এখানে আসলে কলিশন হবে না। এখানে কেন কলিশন হচ্ছিল, কারণ সবাই ইমপেশেন্টলি খুব গ্রিডি ভাবে চেক করতেছিল কখন বিয়ের ডেটা পাঠানো শেষ হবে, সাথে সাথে আমি পাঠানো শুরু করব। এই জন্য গিয়ে যেই মুহূর্তে ফাঁকা হচ্ছে দুইজনই ঝাঁপায় পড়তেছে ডেটা পাঠানোর জন্য এবং কলিশন হচ্ছে। বাট এইখানে এসে আমরা কি করলাম, এইখানে আসে কেউ আর ইমপেশেন্টের মতো কাজ করতেছে না, সবাই একটা নির্দিষ্ট পরিমাণ টাইম ওয়েট করতেছে। এইটাকে আমরা বলি নন পারসিস্টেন্ট। স্যার, হুম, বলেন। স্যার এই যে টাইম টাইম সিলেকশনের যে ব্যাপারটা, এটা কে ফিক্সড করছে? ভেরি গুড এটাতেও তো স্যার কোয়েশ্চেন। কলিশন হওয়ার চান্স আছে। হ্যাঁ, তো এখানে আসলে আমরা করি কি, সবাই র্যান্ডমলি একটা টাইম চুজ করে। ঠিক আছে, এই যে এ 15 সেকেন্ড ওয়েট করবে আর বি 20 সেকেন্ড ওয়েট করবে, এটা আসলে একটা র্যান্ডম ফাংশন। ঠিক আছে, সবাই আসলে র্যান্ডমলি একটা ভ্যালু চুজ করে। তো অফলাইন ক্লাসে আমি আপনাদেরকে প্রুফ করে দেখাইতাম, হ্যাঁ আমি আপনাদেরকে বলতাম, আচ্ছা ইনফ্যাক্ট আপনারা আসলে নিজেরাও করতে পারেন। আপনারা একটা কাজ করেন, আপনারা 1 থেকে 100-র ভেতরে র্যান্ডমলি একটা নাম্বার চুজ করেন। ঠিক আছে, তো দেখবেন আপনারা কেউই আসলে সেম নাম্বার চুজ করেন নাই। হ্যাঁ, আমি যদি আপনাদের 5 জনকে বলি যে আচ্ছা বলেন তো আপনারা কত চুজ করছেন, দেখবেন একজন বলছে 71, একজন বলছে 23, একজন বলছে 58, 51, একজন বলছে 7, আর একজন বলছে 100। হ্যাঁ, তো আসলে হ্যাঁ আপনার কথা সত্য, হোয়াট ইফ দুইজনই 15 চুজ করে, তখন তো একটা কলিশন হইতে পারে। আসলে এটা হয় না, হ্যাঁ আসলে আমরা ওই মানে প্রবাবিলিটির ফর্মুলা অনুযায়ী আমরা আসলে দেখাইতে পারি যে এটার চান্স খুবই কম। হ্যাঁ, এটার চান্স আসলে হয় না। So, আর আপনি যে খালি ইন্টিজার নেবেন তাও তো না, আপনি তো চাইলে ফ্র্যাকশনও নিতে পারেন। তো ধরেন হোয়াট আর দ্য চান্সেস, একজন চুজ করবে 7.291, আরেকজনও চুজ করবে 7.291, এটার চান্স আসলে খুব কম না, মানে খুবই আনলাইকলি, হয়তো হবেই না, এটা এটা হওয়াটা তো আসলে খুবই আনলাইকলি। এমন হইতে পারে একজন চুজ করছে 7.29 আর একজন চুজ করছে 7.45, বাট এখানেও তো কলিশন হবে না, একজন তো আসলে আগেই ডেটা পাঠিয়ে ফেলবে। হুম, তো ওইটাই, এই র্যান্ডম ফাংশনটা ইউজ করার কারণে আসলে কলিশন হবে না। আপনার মনে হইতে পারে যে একটা তো চান্স আছে তাও হওয়ার, হ্যাঁ বাট চান্সটা খুব কম। ঠিক আছে, আসলে প্রবাবিলিটি খুবই কম।
আর পরের পরের টেনটা কি স্যার দ্বিগুণ হয় সবসময়? অলওয়েজ দ্বিগুণ হয়, রাইট। সো আপনি প্রথমে ধরেন 7.1 চুজ করছেন, আপনি 7.1 সেকেন্ড পরে এসে দেখলেন যে না এখনো বিজি আছে, এরপরে আপনি 14.2 সেকেন্ড পরে আসবেন, তারপরে আপনি 28.4 সেকেন্ড পরে আসবেন, এইভাবে ঠিক আছে, আপনার হচ্ছে টাইমটা একটু একটু করে বাড়াবেন। মানে প্রতিবারই তো 7.1 করে বাড়তেছে, তাই না? না না না, ডাবল হচ্ছে। তো প্রথমবার 7.1, পরের বার ধরেন 14.2, তারপরের বার গিয়ে 28.4, এইভাবে, ঠিক আছে। সরি, 7.1 যেটা যোগ হইলো ওইটার সাথে আরো 7.1 যোগ হচ্ছে না? ডাবল হবে ভাই, সহজে চিন্তা করেন না, ডাবল হবে। প্রথমটা 7.1, এরপরে 14.2, তারপরে আচ্ছা। গিয়ে 28.4, তো ডাবল হচ্ছে প্রত্যেকবার, এরপরে গিয়ে 56.8, এইভাবে, ঠিক আছে। তো এখানে দেখেন এই তিনটা স্কিম বলা আছে: ওয়ান পারসিস্টেন্ট, নন পারসিস্টেন্ট, পি পারসিস্টেন্ট। তো ওয়ান পারসিস্টেন্ট কোনটা? ওই যে ইমপেশেন্ট। যদি সবাই একের পরে খালি চেক করতে থাকে যে এখন কি ফ্রি হয়েছে, এখন কি ফ্রি হয়েছে, আচ্ছা এখন কি হয়েছে, এটা হচ্ছে ওয়ান পারসিস্টেন্ট। নন পারসিস্টেন্ট কি? নন পারসিস্টেন্ট হচ্ছে ওই যে আমরা এখন যেটা দেখলাম, সবাই আসলে একটু সময় ওয়েট করবে। আর থার্ড আর একটা অপশন আছে, সেটা হচ্ছে এই দুইটার মাঝামাঝি। সেটা হচ্ছে সে, আচ্ছা আমি আগে বলি সমস্যাটা কি। তো দেখেন, এই জায়গায় দেখেন, এখানে কিন্তু মানে একটু আনফেয়ার হয়ে যেতে পারে জিনিসটা। হ্যাঁ, কিভাবে আনফেয়ার হইতে পারে একটু বুঝাই। নন পারসিস্টেন্টের ক্ষেত্রে কিভাবে জিনিসটা একটু কাইন্ড অফ আনফেয়ার হয়ে যেতে পারে। ধরেন এইখানে বি ডেটা পাঠাচ্ছে, এইখানে এর কাছে ডেটা আসছে, এ হচ্ছে 10 সেকেন্ড ওয়েট করবে, তাহলে এখানে আসলো, এখনো বিজি, সে এবার 20 সেকেন্ড ওয়েট করবে, এইখানে এসে সে ডেটা পাঠানো শুরু করবে। হুম আর ধরেন সি, এইখানে সি এর কাছে ডেটা আসছে, সি করবে কি, সি ধরেন চুজ করছে 15 সেকেন্ড, তাহলে সে এরপরে এইখানে এসে চুজ করবে, এখনো বিজি, সে 30 চুজ করবে, এইখানে এসে দেখবে এখনো বিজি, 60 চুজ করবে, 60, এখন দেখতেছে আবার এ পাঠানো শুরু করছে, আবার ওয়েট করবে, এইখানে গিয়ে সি ডেটা পাঠাবে। তো দেখেন এইখানে আসলে একটু আনফেয়ার হয়ে যাচ্ছে, কারণ সি আগে আসছিল তাই না, সি কিন্তু এর আগে আসছিল, এ পরে আসছে, সি আগে আসছে, কিন্তু এই র্যান্ডম ফাংশনের কারণে সি মারা খেয়ে গেল, সে আগে আসার পরও সে পাঠাতে পারলো না। এ একটা কম ভ্যালু পাওয়ার কারণে, যদিও সে পরে আসছে, সে তাও আগে ডেটা পাঠায় ফেললো, সি আগে এসেও ডেটা পাঠাতে পারতেছে না। তো মাঝে মাঝে এরকম হইতে পারে যে কারোর জন্য জিনিসটা আনফেয়ার হয়ে যাইতে পারে, হ্যাঁ। তো এই জন্য আমরা করি কি, আমরা ওয়ান পার্সিস্টেন্টও করি না, আমরা নন পার্সিস্টেন্টও করি না, আমরা মাঝামাঝি একটা কাজ করি। মাঝামাঝি জিনিসটা কিরকম? শুরুতে আপনি একটু গ্রিডি কাজ করবেন, হ্যাঁ। তো ধরেন এখানে বি ডেটা পাঠাচ্ছে, এইখানে এর কাছে ডেটা আসলো, তো শুরুতে ধরেন আপনি 5 সেকেন্ড একটু গ্রিডি কাজ করেন, তারপরে গিয়ে আপনি ওই র্যান্ডমলি ওয়েট করা শুরু করেন। তো ধরেন প্রথম 5 সেকেন্ড আপনি একের পর এক চেক করতে থাকলেন, না 5 সেকেন্ডও আপনি পাইলেন না, তখন আপনি একটু টাইম বাড়ান, তখন আপনি ধরেন 10 সেকেন্ড ওয়েট করেন, তারপরে গিয়ে 20 সেকেন্ড ওয়েট করেন, ঠিক আছে। তো জিনিসটাকে আসলে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এই ভাগে কি ছিল? ওয়ান পারসিস্টেন্ট, আর এরপরে গিয়ে অন পারসিস্টেন্ট। দুইটা মিলায় তাহলে জিনিসটা কি হয়ে যাবে? জিনিসটা হয়ে যাবে পি পারসিস্টেন্ট, ঠিক আছে। তো রিয়েল লাইফে আসলে আমরা এইটা করি, রিয়েল লাইফে আমরা ওয়ান পারসিস্টেন্টও করি না, রিয়েল লাইফে আমরা নন পারসিস্টেন্টও করি না, রিয়েল লাইফে আমরা পি পারসিস্টেন্ট করি, ঠিক আছে। আচ্ছা, তো একটু বলেন তো, কোনটা ভালো, ওয়ান পারসিস্টেন্ট ভালো নাকি নন পারসিস্টেন্ট ভালো? আচ্ছা এইভাবে চিন্তা করেন, কোনটায় বেশি এনার্জি খরচ হবে, ওয়ান পারসিস্টেন্টে নাকি নন পারসিস্টেন্টে? ওয়ান পার্সেন্ট আসলে বেশি এনার্জি খরচ হবে, কারণ এই যে আপনি একের পর এক চেক করতেছেন, চেক করতেও তো একটু এফোর্ট দেওয়া লাগে তাই না। তো এইখানে আসলে একটু বেশি এনার্জি খরচ হবে। আর এইখানে দেখেন, আপনি তো একের পর এক চেক করতেছেন, আপনি মাত্র 2বার বা 3বার চেক করতেছেন, তো এইখানে আপনার এনার্জি একটু কম খরচ হবে, বা আপনার একটু কম এফোর্ট দেওয়া লাগবে। তো সেই দিক দিয়ে চিন্তা করলে এই নন পার্সিস্টেন্ট ভালো। আবার মাঝে মাঝে ওয়ান পার্সেন্টও ভালো হইতে পারে, কিরকম? তো ধরেন মাত্র দুইটা ডিভাইস আছে, ধরেন আপনার কাছে দুইটা ডিভাইস আছে, এ আর বি, এইখানে এসে আসলে ওয়ান পার্সেন্টই ভালো তাই না, কারণ এখানে যদি বি ডেটা পাঠাইতে থাকে, এখানে তো সি বলে কেউ নাই, খালি বি আছে এবং এ আছে, তো এইখানে এসে আপনার আসলে 1% করলেই হবে। তো ডিপেন্ড করে, ওয়ান পার্সিস্টেন্টও করা যায়, নন পার্সিস্টেন্টও করা যায়। যদি ডিভাইস খুব কম থাকে, তখন আমরা কোনটা করব? ওয়ান পার্সিস্টেন্ট করব। আর যদি ডিভাইস বেশি থাকে, তখন আমরা কোনটা করব? নন পার্সিস্টেন্ট করব অথবা পি পার্সিস্টেন্ট করব। আসলে আমরা নন পার্সিস্টেন্ট করি না, আমরা আসলে পি পার্সিস্টেন্ট করি। ওকে, ঠিক।
তো এইটুকু আসলে আমাদের মূল জিনিস। এরপরে আমাদের হচ্ছে একটু একটা ভ্যারিয়েশন এক্সট্রা দেখা লাগবে। সেটা হচ্ছে, আচ্ছা আমরা বুঝলাম সিএসএম এ, বুঝলাম সিএসএম এ কি করতে হবে, সবই বুঝলাম যে আমরা চ্যানেল চেঞ্জ করতে থাকবো, তারপর হচ্ছে কলিশন হইতে পারে, কলিশন হইলে সমস্যা। এরপরের কোশ্চেন হচ্ছে হোয়াট ইফ কলিশন, যদি কলিশন হয় তাহলে কি হবে। বুঝছেন? মানে কলিশন তো হইতে পারে, আমরা তো দেখলাম যে হ্যাঁ কলিশন হওয়ার চান্স আছে। তো এরপরে কোশ্চেন হচ্ছে যে আচ্ছা ধরেন কলিশন হইলো তাহলে কি। এই জিনিসটা আসলে সিএসএম এ বলে না। হ্যাঁ, সিএসএম এ এইটা আপনাকে বলে দেয় না যে যদি কলিশন হয় তখন আসলে কি করব। এই জিনিসটা সিএসএম এতে বলা নাই। সিএসএম এতে খালি ওইটুকুই বলা আছে যে আপনি হচ্ছে চ্যানেল ক্যারিয়ার চেঞ্জ করতে থাকবেন, কলিশন স্টিল হইতে পারে, এইটুকু বলা আছে। বাট যদি কলিশন হয় তখন কি করতে হবে, এই জিনিসটা সিএসএম এতে বলা নাই। তো এই জিনিসটার জন্য আমরা একটা নতুন জিনিস নিয়ে আসলাম, সিএসএম এ সিডি। সিএসএম এ সিডি আপনাকে আসলে বলে দিবে কলিশন হইলে কি করতে হবে। তো দেখেন এটা নতুন কোনো টেকনিক নাই, এটা সিএসএম এই, জাস্ট সিএসএম এ কে আমরা একটু এক্সটেন্ড করছি। সিএসএম এ তো জাস্ট কলিশন নিয়ে কাজ করে, এই সিডি দিয়ে আমরা বলে দিচ্ছি কলিশন হইলে কি করতে হবে। তো সেটা একটু দেখি, কলিশন হইলে কি করতে হবে। হ্যাঁ, এই ছবিটা আবার নিয়ে আসি। তো এতক্ষণে তো আমরা একটু বুঝছি যে কলিশন হইতে পারে। তো আরেকবার দেখি, ধরেন টি 1 এ ডেটা পাঠানো শুরু করতেছে, টি 5 এ ডেটা পাঠানো শেষ করতেছে। টি 2 সময় পরে বি জানতে পারে যে এ পাঠাচ্ছে, টি 3 সময় পরে সি জানতে পারে, টি 4 সময় পরে ডি জানতে পারে। এই টি 4 এর পরে আর কলিশন হবে না, কলিশন হইলে এই টি 4 এ গিয়েই হবে। তো আসলে কি হবে দেখেন, আসলে এ যখন ডেটা পাঠাবে, ফ্রেম পাঠাবে, ফ্রেম পাঠানোর পরে সে একটু সময় বসে থাকবে। একটু সময় কেন বসে থাকবে? সে চেক করতে থাকবে যে কলিশন হইল কিনা। বুঝছেন? সে চেক করতে থাকবে কলিশন হইল কিনা। ধরেন এই 10 সেকেন্ডে গিয়ে এ ডেটা পাঠায়, 15 সেকেন্ডে গিয়ে এর ডেটা পাঠানো শেষ হয়। আর এই টি 4 হচ্ছে ধরেন 12 সেকেন্ড, 12 না, ধরেন হচ্ছে 11 সেকেন্ড। তার মানে কি, এই যে 10 সেকেন্ড থেকে 11 সেকেন্ড এর মধ্যে আসলে কলিশন হইতে পারে। কিভাবে হইতে পারে? ধরেন ডি এর কাছে 10.9 এই সেকেন্ডে গিয়ে একটা ডেটা আসলো, তাহলে কি হবে? ডি কিন্তু এখনো জানে না যে এ ডেটা পাঠাচ্ছে, ডি জানতে পারবে 11 সেকেন্ড পরে গিয়ে। তার আগেই 10.9 সেকেন্ডেই তার কাছে ডেটা চলে আসছে, সে এখনো জানে যে আসলে ফ্রি, ফ্রি না, সে মিস্টেকেনলি ভাবতেছে ফ্রি, সে ডেটা পাঠিয়ে দেবে এবং একটা কলিশন হবে। তো এ করবে কি, এ আসলে ওয়েট করতে থাকবে। ঠিক আছে, তো দেখেন এই যে এই জায়গাটায়, হ্যাঁ ধরেন এই যে ঠিক এই জায়গাটায়, এই জায়গাটায় গিয়ে এই 10.9 সেকেন্ডে গিয়ে বি ডি ডেটা পাঠানো শুরু করছে। খেয়াল করেন এই ইনফরমেশনটা আবার কিন্তু এর কাছে ব্যাক করতে হবে। তো এ ওয়েট করবে, কতক্ষণ ওয়েট করবে? যতক্ষণ না সে জানতে পারতেছে এই জিনিসটা, এই জিনিসটা। তো আমি এভাবে বুঝাই। ধরেন আমরা দেখলাম যে 1 সেকেন্ডের মধ্যে কলিশন হইতে পারে। তো এই সময়টা বা এই এই 1 সেকেন্ডের মধ্যে যদি কলিশন হয়, ধরেন 0.9 সেকেন্ড পরে গিয়ে কলিশন হইলো, এই ইনফরমেশনটা আবার এর কাছে ব্যাক করতে কত সময় লাগবে? আরো 0.9 সেকেন্ড সময় লাগবে না? আমি আরেকটু বুঝাই বলি। দেখেন এই যে এ 10 সেকেন্ডে ডেটা পাঠাইছে, 10.9 সেকেন্ডে গিয়ে ডি একটা ডেটা পাঠানো শুরু করছে মিস্টেকেনলি, এই যে 0.9 সেকেন্ড ডিস্টেন্সে। তাহলে এই যে ডি ডেটা পাঠানো শুরু করছে, এইটা এর জানতে আরো কত সময় লাগবে? আরো 0.9 সেকেন্ড সময় লাগবে। তো আসলে যে কোনো ডিভাইস একটা ডেটা পাঠানোর পরে টিপি সময়ের মধ্যে তো কলিশন হইতে পারে, এই ইনফরমেশনটা তার কাছে ব্যাক করতে আরো টিপি সময় লাগবে। তো তাহলে সে 2 টিপি সময়ে বসে থাকবে। বুঝছেন? আরেকবার বুঝাই। 10 সেকেন্ডে ডেটা পাঠানো শুরু করছি, এই 11 সেকেন্ডের মধ্যে সবাই জানতে পারে। তো দেখেন কলিশন হইলে তো 11 সেকেন্ডের মধ্যেই হবে, এরপরে তো কলিশন হওয়ার আর কোনো চান্সই নাই, কারণ 11 সেকেন্ডে গিয়ে সবাই জানে যে এই ডেটা পাঠাচ্ছে। তো যদি এই 11 সেকেন্ডে গিয়ে কলিশন হয়, এই ইনফরমেশনটা এর কাছে ব্যাক করতে আরো 1 সেকেন্ড লাগবে, 12 সেকেন্ড। 12 সেকেন্ড পর্যন্ত এ বসে থাকবে, এরপরে কিন্তু আর বসে থাকার কোনো দরকার নেই, কারণ এরপরে আর কোনোভাবেই কলিশন হবে না। ঠিক আছে? তো তার মানে কলিশন হওয়ার টাইম হচ্ছে টিপি সেকেন্ড, এর ভেতরে কলিশন হইতে পারে। এই ইনফরমেশনটা এর কাছে ব্যাক করতে আরো টিপি সেকেন্ড লাগতে পারে, সো টোটাল 2 টিপি টাইম এ বসে থাকবে চেক করার জন্য কলিশন হচ্ছে কিনা। যেই 2 টিপি পার হয়ে যাবে আর এর ওয়েট করার দরকার নেই, কলিশন হইলে সে অলরেডি জেনে ফেলতো। যেহেতু সে এখন পর্যন্ত জানতে পারেনি যে কলিশন হয়েছে কিনা, তার মানে কলিশন আর হবে না, আর হওয়ার কোনো চান্স নেই। এইটাই হচ্ছে সিডি, সিএসএম এ সিডি। সিএসএম এ সিডি বলে
তুমি ডেটা পাঠানোর পরই কাজ শেষ না, তুমি ডেটা পাঠানোর পর এক্স্যাক্টলি 2 টিপি পরিমাণ টাইম ওয়েট করো, দেখো কলিশন হচ্ছে কিনা। যদি কলিশন না হয়, কাজ শেষ। যদি কলিশন হয়, তখন কি করবা? ডেটাটাকে রিট্রান্সমিট করবা। ঠিক আছে, ডেটাটাকে রিট্রান্সমিট করবা। তো তাহলে স্কিমটা কিরকম দাঁড়াচ্ছে? ধরেন T1 মানে হচ্ছে এ ডেটা পাঠাচ্ছে 10 সেকেন্ডে গিয়ে, বি জানতে পারে 10.4 সেকেন্ডে গিয়ে, সি জানতে পারে 10.8 সেকেন্ডে গিয়ে, ডি জানতে পারে 11.2 সেকেন্ডে গিয়ে। আর এর ডেটা পাঠানো শেষ হয়, কথার কথা, 13 সেকেন্ডে গিয়ে। তাহলে এ কি করবে? এ আগে দেখবে টিপি কত। টিপি হচ্ছে T4 - T1, বা হচ্ছে 11.2 -10 সেকেন্ড, 1.2 সেকেন্ড। এই 1.2 সেকেন্ডের মধ্যে কলিশন হইতে পারে। এ তাহলে ওয়েট করবে 2 × 1.2, তার মানে 2.4। অর্থাৎ ডেটা পাঠানোর পর থেকে আরো 2.4 সেকেন্ড সে ওয়েট করবে কোনো কলিশন হইলো কিনা। যদি হয়, তাহলে সে ডেটাটাকে রিট্রান্সমিট করবে। আর যদি না হয়, আর যদি এই সময়ের মধ্যে সে না জানতে পারে যে কলিশন হচ্ছে, তার মানে আসলে কলিশন হওয়ার আর কোনো চান্সই নাই। তখন সে কি করবে? তখন সে অন্য কাজে চলে যাবে, তার আর ওয়েট করা দরকার নেই। এইটাই হচ্ছে সিএসএম এর সিডি। তাহলে সিএসএম এ আপনাকে শুধু এই টিপিটা শিখিয়ে দেয়। সিএসএম এর সিডিতে এসে আপনি জানতে পারেন আসলে টিপি পর্যন্ত ওয়েট করলে হবে না, আপনার আসলে 2 × টিপি পর্যন্ত ওয়েট করতে হবে। এরপরে আর ওয়েট করার দরকার নেই, কলিশন হলে আপনি সেই সময়ের ভেতরেই জানতে পারবেন। তো ঠিক আছে, তো আমি একটা ছোট একটা ম্যাথ দিই, আপনারা আমাকে বলেন। ধরেন এখানে এবার 3টা ডিভাইস আছে। T1 হচ্ছে 20 মাইক্রোসেকেন্ড, T2 হচ্ছে 21.2 মাইক্রোসেকেন্ড, আর T3 হচ্ছে 22.4 মাইক্রোসেকেন্ড। আর এর ডেটা পাঠানো শেষ হয় 25 মাইক্রোসেকেন্ডে গিয়ে। আপনারা আমাকে বলেন এ এর কতক্ষণ ওয়েট করতে হবে। আচ্ছা, দুইটা জিনিস, শুধু এটা না বলি, কোয়েশ্চেনটা আসলে দুই ভাবে আসবে। আপনাকে প্রথমে বের করতে হবে ভালনারেবল টাইম কতটুকু, আর তারপর বের করতে হবে এ এর কতক্ষণ ওয়েট করতে হবে। এটুকু বের করেন। বলেন, কারো কি বের হয়েছে ভালনারেবল টাইম কত? কেউ বের করতে পারেন না এই ভালনারেবল টাইম? 2.4। হ্যাঁ, 2.4। মানে এটাই তো হবে, তাই না? দেখেন, এ 20 মাইক্রোসেকেন্ডে পাঠানো শুরু করে, বি জানতে পারে 21.2 মাইক্রোসেকেন্ডে গিয়ে, সি জানতে পারে 22.4 মাইক্রোসেকেন্ডে গিয়ে। এই তিনটেই তৈরি হয়েছে। তো তাহলে আমরা কিভাবে বের করবো? আমরা প্রথমে বের করব বি এর জন্য প্রোপাগেশন টাইম কত। 21.2 - 20, তার মানে 1.2 মাইক্রোসেকেন্ড। তারপর আমরা বের করব সি এর জন্য প্রোপাগেশন টাইম কত। সি এর জন্য প্রোপাগেশন টাইম হচ্ছে 22.4 - 20, তার মানে 2.4 মাইক্রোসেকেন্ড। তো ম্যাক্সিমাম কোনটা? এইটা। তাহলে কলিশন হইলে এই সময়ের ভেতরে হবে। তাহলে এটাকে আমরা বলবো টিপি বা ম্যাক্সিমাম প্রোপাগেশন টাইম। ম্যাক্সিমাম প্রোপাগেশন টাইম কত? 2.4 মাইক্রোসেকেন্ড। তাহলে ভালনারেবল টাইম স্যার কত? বি, ভালনারেবল টাইম হচ্ছে টিপি, তার মানে 2.4 মাইক্রোসেকেন্ড। হুম। স্যার বি এর প্রোপাগেশন টাইম আমার তো বের করার দরকার কেন পড়ছে স্যার? আমি তো জানি যে স্যার সি এরটাই সবচেয়ে বেশি হবে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, আপনার কথাটা ভালো। মানে মাঝে মাঝে এরকম হইতে পারে, ধরেন এ হচ্ছে এইখানে, বি হচ্ছে এই পাশে, আর সি হচ্ছে এই পাশে। তাহলে চিন্তা করেন তো এর থেকে সবচেয়ে দূরে কে আছে? এইখানে অনুযায়ী তো স্যার বি। বি। হ্যাঁ, তো এটা তো আমরা আসলে আগে থেকে জানি না, তাই না? এই জন্য আমাদের সবগুলো চেক করা লাগে। হ্যাঁ, বাট আপনি আসলে ভ্যালু দেখে বলতে পারবেন, তাই না? এখানে আসলে ভ্যালু দেখেই বোঝা যায়। সো ইউ আর রাইট, আসলে বি এরটা চেক করার দরকার নেই, সি এরটা চেক করলেই হয়। বাট ওটা ভ্যালুর উপর ডিপেন্ড করে। ঠিক আছে।
তো এরকম যেহেতু হইতেই পারে যে এ হচ্ছে মাঝখানে, সি হচ্ছে এর কাছে, আর বি হচ্ছে অনেক দূরে, তখন কিন্তু আবার এই বি এর টাইমটাই ম্যাক্সিমাম হবে। তো এই জন্য আমরা সবগুলোই বের করি, বের করে ম্যাক্সিমামটা নেই। আচ্ছা, তো তাহলে আমরা বুঝলাম কলিশন হইলে 2.4 মাইক্রোসেকেন্ডের ভেতরে হবে। তাহলে এ কতক্ষণ ওয়েট করবে? এ ওয়েট করবে ঠিক তার ডাবল সময়। তাহলে এর ওয়েট টাইম হচ্ছে 2 × টিপি, বা 2 × 2.4 ইজিক্যাল টু 4.8 মাইক্রোসেকেন্ড। ঠিক আছে। স্যার বিআরসির ওয়েট টাইম ওগুলো সেম হবে? বিআরসির ওয়েট টাইম বুঝে নেই কথাটা। এ ওয়েট যেটা মানে বিআরসির ওয়েট হবে। ডেটা তো এ পাঠাইতেছে, এ তো ওয়েট করবে, বিআরসি তো ডেটা পাঠাচ্ছে না, তাদের তো ওয়েট করার কিছু নেই, তাই না? যে ডেটা পাঠাচ্ছে সে তো ওয়েট করবে, কারণ যদি কলিশন হয় তখন তার রিট্রান্সমিট করা লাগবে। এখন বিআরসি তো আসলে ডেটা পাঠাচ্ছে না, তাদের তো রিট্রান্সমিট করার কিছু নেই, তো তাদের তো ওয়েট করারও কিছু নেই, বুঝছেন? আচ্ছা, তো এই ম্যাথটা মাঝে মাঝে একটু ডিফিকাল্ট ভাবে আসে। হ্যাঁ, সেটা হচ্ছে আমি আপনাদের আগের একটা টার্মের কোয়েশ্চেন একটা নেই, নিয়ে আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, যদি একটু ডিফিকাল্ট ভাবে আসে তাহলে কিরকম আসতে পারে। এই ছবিটা খেয়াল করেন। এতক্ষণ পর্যন্ত আমরা ওই টাইম গুলা বলে দিচ্ছিলাম, তাই না? T1 T2 T3 এগুলো বলে দিচ্ছিলাম। এখানে দেখেন টাইম গুলা বলা নাই, না বলে কি বলা আছে? ডিস্টেন্স বলা আছে। তো ওকে, ডিস্টেন্স বলা আছে। তাহলে এখান থেকে আমাদের কি বের করতে বলছে সেটাও একটু নিয়ে আসি। হুম, এটা দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে আগের বার একটা কোয়েশ্চেন। তো দেখি আমরা আসলে পরীক্ষায় কি আসে। ওকে, এবার দেখেন, ডিস্টেন্সটা বলা আছে, টাইমটা বলা নাই। আমি আপনাদেরকে বারবার বলতেছি, ফিজিক্স ভুলে গেলে হবে না, টাইম বলা আর এটাতে তো ডিস্টেন্স বলা বেগ একই দেওয়া কথা। আছে, এস ইজ ইকুয়াল টু ভিটি দিয়ে করা ভেরি যাবে না গুড, স্যার? রাইট। মনে রাখবেন, টাইম বলা আর ডিস্টেন্স বলা একই কথা, তার কারণ আমরা সবসময় আমাদের ফিজিক্সের ফর্মুলা জানি, এস ইকুয়ালস টু ভিটি। এতক্ষণ আমাদের এই যে টি বলে দেওয়া থাকতো, এখন বলা নেই, এখন এস বলা আছে। বাট ইট ডাজন্ট ম্যাটার, আপনি টি বের করতে পারবেন। টি কিভাবে বের করবেন? এস বাই ভি। ঠিক আছে, ভি কত? এই যে প্রোপাগেশন স্পিড বলেই দেওয়া আছে, ভি কত? 2 × 10⁶। ভি বলেই দেওয়া আছে 2 × 10⁶। হ্যাঁ, মানে আমি জানি না কেন জানি এই টাইপের ম্যাথ আসলে আপনার পরীক্ষায় কেউ পারেন না, বুঝছেন? মানে না পারার কিছু নাই, আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন। হ্যাঁ, মানে যেহেতু টাইম বলা নাই, সেহেতু নিশ্চয়ই কিছু না কিছু বলা আছে যেটা দিয়ে টাইম বের করা যাবে, তাই না? এখানে ডিস্টেন্স বলা আছে, ভেলোসিটি বলা আছে, সো ডিস্টেন্সকে ভেলোসিটি দিয়ে ভাগ করলেই টাইম হয়ে যায়। তো কিভাবে হবে দেখেন। তো দেখেন, এ থেকে বি এর ডিস্টেন্স কত? 4.2। আর বি থেকে সি এর ডিস্টেন্স 8.6। তাহলে এ থেকে সি এর ডিস্টেন্স কত হবে? যোগ করে বের করি। 4.2 প্লাস 8.6 কত হবে? 13.8, তাই না? না, 12.8, সরি, 12.8। আমার ভুল হইতে পারে, ভুল হলে ধরে দেন। 8 12, হ্যাঁ ঠিক আছে। তো তাহলে আমরা বের করি T2, মানে T B, P কত। T B, P কত হবে? আগে সরাসরি বলা থাকতো, এখন বলা নাই, ডাজন্ট ম্যাটার। T ইকুয়ালস টু এস বাই ভি। এ থেকে বি এর ডিস্টেন্স কত? 4.2 মিটার। আর প্রোপাগেশন স্পিড কত বলা আছে? 2 × 10⁶। ভাগ করেন, ভাগ করলে পেয়ে যাবেন। ঠিক আছে। একইভাবে T C, P এটা কত হবে? এ থেকে সি এর ডিস্টেন্স কত? 12.8। এইটাকে ভাগ করেন 2 × 10⁶ দিয়ে, কি হবে? এটাও বের হয়ে যাবে। ঠিক আছে, আমি একটু ভাগ করে দেখি কত আসে। মানে প্রথমটা তো বুঝে যাচ্ছে, এটা কত হবে? 2.1 × 10⁻⁶, তাই না? আর সেকেন্ডটা কত হবে? 6 6.4, সিক্স ফোর পয়েন্ট ফোর ইন্টু ইন্টু 10⁻⁶। -6, রাইট। কোনটা? আপনি যদি মাইক্রো সেকেন্ডে প্রেফার করেন তাহলে এটা হবে 2.1 মাইক্রোসেকেন্ড, এটা হবে 6.4 মাইক্রোসেকেন্ড। তো তাহলে ম্যাক্সিমাম প্রোপাগেশন টাইম কত? এই ম্যাক্সিমামটা, তার মানে হচ্ছে টিপি ইজ ইকুয়াল টু 6.4 মাইক্রোসেকেন্ড। ভালনারেবল টাইম কত? 6.4 মাইক্রোসেকেন্ড। আর কতক্ষণ ওয়েট করতে হবে? 12.8 মাইক্রোসেকেন্ড। এই 12.8 মাইক্রোসেকেন্ডের মধ্যে এ জানতে পারবে কোনো কলিশন হচ্ছে কি হচ্ছে না। কলিশন হইলে কি হবে? রিট্রান্সমিট করতে হবে। আর যদি সে এই সময়ের মধ্যে না জানতে পারে যে কোনো কলিশন হচ্ছে, তার মানে আসলে কলিশন হবে না, উই আর ফাইন। ঠিক আছে। তো এইটা পরীক্ষায় খুব কমন, বুঝছেন? পরীক্ষায় আসলে সরাসরি টাইমটা বলা দেওয়া থাকে না, আপনাকে হচ্ছে ডিস্টেন্স বলা থাকে, প্রোপাগেশন স্পিড বলা থাকে। তো পরীক্ষায় এই জিনিসটা খেয়াল রাখবেন।
ওকে, আমরা একদম চ্যাপ্টারটা অলমোস্ট শেষ করে ফেলছি, জাস্ট একটা লাস্ট ছোট একটা জিনিস বাকি আছে, এটা দিয়ে আজকে ক্লাসটা শেষ করি। আমি ভাবছিলাম 10:15টার মধ্যে শেষ হয়ে যাবে, বাট মনে হয় আর 5-10 মিনিটের মতো লাগবে। ওকে, তো এইবার আরেকটা জিনিস একটু বুঝে ট্রাই করি। তো ধরেন এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। হ্যাঁ, আমরা তো বের করলাম যে ধরেন এ থেকে ডি, এই ডি হচ্ছে সবচেয়ে দূরে, তাই না? এটা হচ্ছে ধরেন টিপি, আর তারপরে এই, তাহলে আসলে এই এর 2 টিপি টাইম ওয়েট করা লাগে। এইবার খুব ভালো মতো এই পার্টটা খুব ভালো মতো বোঝেন। আসলে আমাদের ফ্রেম সাইজ কত হবে এই জিনিসটা না একটু স্ট্র্যাটেজিক্যালি চুজ করতে হবে। আমি একটু লিখে রাখি, ফ্রেম সাইজ নিডস টু বি সিলেক্টেড। এটা আসলে আরবিট্রারিলি নিতে হবে না, এই জিনিসটা আমাদের আসলে বুদ্ধি করে নিতে হবে। ফ্রেম সাইজ নিডস টু বি সিলেক্টেড না, নিডস টু বি ফাউন্ড। আপনাকে আগে বের করে নিতে হবে ফ্রেম সাইজ কত হওয়া উচিত। কেন সেটা বলি। ধরেন এ ডেটা পাঠানো শুরু করে 10 সেকেন্ডে, আর এ ডেটা পাঠানো শেষ করে 12 সেকেন্ডে। তো তাহলে আমাকে বলেন ফ্রেম ট্রান্সমিশন টাইম কত? ফ্রেম ট্রান্সমিশন টাইম হচ্ছে T5 - T1 বা 2 সেকেন্ড। 2 সেকেন্ডের মধ্যে এর ফ্রেম ট্রান্সমিশন পাঠানো শেষ হয়ে যায়। এখন কথার কথা, ধরেন T4 মানে ডি জানতে পারে 11.2 মাইক্রোসেকেন্ডে গিয়ে। হুম, তাহলে ম্যাক্সিমাম প্রপাগেশন টাইম কত? এ পাঠায় 10 সেকেন্ডে গিয়ে, ডি জানতে পারে 11.2 সেকেন্ডে গিয়ে। তাহলে ম্যাক্সিমাম প্রপাগেশন টাইম হচ্ছে 1.2 সেকেন্ড। তাহলে এর কতক্ষণ ওয়েট করতে হবে? এর ওয়েট করতে হবে 2.4 সেকেন্ড, এতক্ষণ ওয়েট করতে হবে। এই সময়ের ভিতরে কলিশন হবে। তাহলে খেয়াল করেন, এই যে 1.2 সেকেন্ড এর মধ্যে কিন্তু কলিশন হইতে পারে। ধরেন 1.1 সেকেন্ড পরে গিয়ে বা 11.1 সেকেন্ডে গিয়ে ডি একটা ডেটা পাঠানো শুরু করলো, কলিশন হবে। এইটা এ কখন জানতে পারবে? এইটা এ জানতে পারবে 12.2 সেকেন্ডে গিয়ে। তার মানে হচ্ছে 2.2 সেকেন্ড পরে। এইবার হয়তো সমস্যাটা বুঝতেছেন। 2.2 সেকেন্ড পরে গিয়ে এ জানতে পারবে কলিশন হচ্ছে, কিন্তু তার আগেই তো ডেটা পাঠানো শেষ হয়ে গেছে। বুঝতেছেন? আপনার ফ্রেম পাঠাতে সময় লাগে 2 সেকেন্ড, আর আপনি জানতে পারছেন যে কলিশন হয়েছে, এটা জানতে পারছেন 2.2 সেকেন্ড পরে গিয়ে। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে একটা ফ্রেম পাঠানোর পরে আমরা তো আর সেই ফ্রেমটা রাখি না। আমরা তো সেই ফ্রেমটা বাদ, একটা ফ্রেম পাঠিয়ে দিছি, আমরা নেক্সট ফ্রেম নিয়ে কাজ করা শুরু করি। তো আপনি 2 সেকেন্ড পরে বা হচ্ছে 12 সেকেন্ডের মধ্যে আপনি ফ্রেম পাঠা শেষ করে দিচ্ছেন। 12.2 সেকেন্ডে গিয়ে আপনি জানতে পারছেন যে আচ্ছা, আগের ফ্রেমটা আসলে যায় না, একটা কলিশন হয়েছে। প্রবলেম হচ্ছে ফ্রেম তো নাই, তাই না? ফ্রেম তো নাই, আপনি তো ফ্রেম পাঠিয়ে দিয়ে শেষ করে ফেলছেন। আপনি এখন অন্য একটা ফ্রেম পাঠানো শুরু করছেন। তাহলে এখন আপনার যদি ওই ফ্রেমটা আবার পাঠানো লাগে, ফ্রেমটা কই? ফ্রেম তো নাই, ফ্রেম তো পাঠাই ফেলছি। তো তার মানে কি? তার মানে টিএফআর কিন্তু আরবিট্রারি হওয়া যাবে না। টিএফআর আপনাকে অবশ্যই লিস্ট 2 × টিপি সময়ে এইটুকু হইতে হবে। ঠিক আছে? তা না হইলে কি হবে? তা না হইলে আপনি কলিশন হইছে এইটা জানার আগেই ফ্রেম পাঠানো শেষ করে ফেলবেন। তো যখন আপনি জানবেন যে কলিশন হইছে, তখন আপনার কাছে আর ফ্রেমটা নাই। তো আপনি আসলে ফ্রেমটা আর রিট্রান্সমিট করতে পারবেন না। এই জিনিসটাকে এড়ানোর জন্য আমরা কি করব? ফ্রেম ট্রান্সমিশন টাইম হইতে হবে গ্রেটার দেন ইকুয়াল টু 2 × টিপি। ইকুয়াল টু হইলেও হবে, বড় হইলেও হবে, কোনো অবস্থায় এর চেয়ে ছোট হওয়া যাবে না। ঠিক আছে? কোনো অবস্থায় এর চেয়ে ছোট হওয়া যাবে না। সো টিএফআর বা ফ্রেম ট্রান্সমিশন টাইম, এটা আমরা আরবিট্রারি চুজ করব না। আমরা কি করব? আমরা আগে দেখব প্রপাগেশন টাইম কত, সেটাকে ডাবল করব। লিস্ট এই পরিমাণ টাইম আমার নিতে হবে। তো তাই যদি হয়, তাহলে ফ্রেম সাইজ কত হবে? ফ্রেম সাইজ হওয়া লাগবে 2 × টিপি, মানে হচ্ছে ফ্রেম ট্রান্সমিশন টাইম ইন্টু ব্যান্ডউইথ। ঠিক আছে? এটা কি? এটা তো হচ্ছে আপনার ফ্রেম ট্রান্সমিশন টাইম কত হওয়া লাগবে, এটা আমরা বের করে আসলাম। এটা লিস্ট হওয়া লাগবে কত? 2 টিপি। সেই ভ্যালুটা এখানে বসাই দিলাম। আর এই টাইমকে ব্যান্ডউইথ দিয়ে গুণ করলে তো ফ্রেম সাইজ পাওয়া যায়। তাহলে ফ্রেম সাইজ কত হইতে হবে? ফ্রেম সাইজ লিস্ট এই 2 টিপি ইন্টু ব্যান্ডউইথ, এইটার সমান হইতে হবে। ইন আদার ওয়ার্ডস, ফ্রেম সাইজ মাস্ট বি গ্রেটার দেন ইকুয়াল টু 2 টিপি ইন্টু ব্যান্ডউইথ। এর তো ছোট হওয়া যাবে না। এর তো ছোট হইলে কি হবে? এর তো ছোট হইলে টিএফআর লেস দেন 2 টিপি হয়ে যাবে, এবং তখন এমন একটা রিস্ক থেকেই যায় যে কলিশন হয়ে গেছে, বাট আপনি তার আগেই ফ্রেম পাঠানো শেষ করে ফেলছেন। তো আপনার কাছে আর ফ্রেমটা বাকি নাই, আপনি আর রিট্রান্সমিট করতে পারতেছেন। তো এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক ছিল। এই লাস্ট টপিকের একটা ম্যাথ দেখে কাজটা শেষ করে দেই।
এইটা হচ্ছে লাস্ট টপিকের একটা ম্যাথ। হ্যাঁ, এখানে কি বলছে দেখেন। দেখেন আপনাকে ব্যান্ডউইথ বলা আছে, কত বলা আছে, ব্যান্ডউইথ ইজ ইকুয়াল টু 10 Mbps, মানে 10 × 10⁶ bps। আচ্ছা, এখানে আপনাকে ম্যাক্সিমাম প্রপাগেশন টাইম কিন্তু বলেই দিছে। হ্যাঁ, পরীক্ষায় বলে দিবে না, পরীক্ষায় আপনাকে বের করতে হবে। আপনাকে বলেই দিছে যে ম্যাক্সিমাম প্রপাগেশন টাইম কত। ম্যাক্সিমাম প্রপাগেশন টাইম হচ্ছে 25.6 মাইক্রোসেকেন্ড। এবার আপনি চিন্তা করেন, আপনাকে বের করতে বলছে মিনিমাম ফ্রেম সাইজ কত হইতে হবে। আপনি জানেন আপনার টিএফআর কত হইতে হবে। টিএফআর হইতে হবে গ্রেটার দেন ইকুয়াল টু 2 TP। তার মানে টিএফআর হইতে হবে 2 × টিপি কত, 25.6 মাইক্রোসেকেন্ড। তার মানে 2 × 25.6 × 10⁻⁻⁶। আপনাকে টিএফআর অ্যাট লিস্ট এইটুকু হইতে হবে। তো যদি সেটা হইতে হয়, তাহলে ফ্রেম সাইজ কত হইতে হবে, ফ্রেম সাইজ ইজ ইকুয়াল টু টিএফআর ইন্টু ব্যান্ডউইথ। তাহলে ফ্রেম সাইজ অ্যাট লিস্ট হইতে হবে 2 × 25.6 × 10⁻⁻⁶। এইটুকু হচ্ছে মিনিমাম টিএফআর। তার সাথে আমরা ব্যান্ডউইথটা গুণ করি 10 × 10⁻⁶। তাহলে কত বাকি থাকতেছে, এইটা কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে হচ্ছে 512, 512 বিটস। ওকে, তো ফ্রেম সাইজটা আরবিট্রারি হওয়া যাবে না। সামারি হচ্ছে আপনি আগে দেখবেন প্রোপাগেশন টাইম কত, সেটা থেকে আপনি বের করবেন, তাহলে মিনিমাম ফ্রেম ট্রান্সমিশন টাইম হবে প্রোপাগেশন টাইমের দ্বিগুণ। সেইটা থেকে ফ্রেম ট্রান্সমিশন টাইমকে ব্যান্ডউইথ দিয়ে গুণ করলে আপনি পেয়ে যাবেন মিনিমাম ফ্রেম সাইজ কত হইতে হবে। তো এখন এমন হইতে পারে, আপনাকে আমি বলতে পারি যে সাপোজ মাই ফ্রেম সাইজ ইজ 500 বিটস, ইজ ইট ওকে? কোশ্চেনটা এরকম হতে পারে। এখানে তো আপনাকে বলছে যে হোয়াট ইজ দ্য মিনিমাম ফ্রেম সাইজ, আপনাকে পরীক্ষা এটা বলবে না। এটুক বাদ বাকি সব বলা আছে। আর আপনাকে বলে দিছে আমার ফ্রেম সাইজ হচ্ছে 500 বিট, এটা ওকে কিনা। আপনি বলবেন ওকে না, কেন? আপনি বের করছেন মিনিমাম ফ্রেম সাইজ হওয়া লাগবে 512 বিট, আর ফ্রেম সাইজ দেওয়া আছে কত, 500 বিট কম দেওয়া আছে। তার মানে কি, এটা আসলে অ্যালাউ করা যাবে না, আমার মিনিমাম এই পরিমাণ সাইজ দিতে হবে। ঠিক আছে, তো পরীক্ষায় জিনিসটা কিভাবে আসবে, এই যে এইটাই। ঠিক আছে, আমি একটু আগে যে ম্যাথটা দেখাচ্ছিলাম খেয়াল করেন, এইটাই কিন্তু আসলে এই দুইটা মিলাই আপনাদের পরীক্ষায় আসবে। অলওয়েজ তাই হয়, অলওয়েজ আপনাকে দুইটা মিলাই পরীক্ষায় আসে। তো আচ্ছা, এটা এরকম হলো কেন, আই হ্যাভ নো আইডিয়া। তো দেখেন এখানে কি বলা আছে, এটা তো এটুক তো আমরা আগেই করে আসলাম, এই ছবিটা আমরা আগে দেখে আসলাম। এইটা দেওয়া আছে, প্রথমে আপনাকে বলা আছে ফাইন্ড দ্য ভালনারেবল পিরিয়ড। এটা আপনি বের করতে পারবেন, কেমনে বের করবেন, আপনি আগে টিপি বের করবেন, তারপরে বলবেন ভালনারেবল টাইম ইজ ইকুয়াল টু টিপি, হয়ে গেল। বি তে গিয়ে কি বলতেছে, বি তে গিয়ে বলতেছে হোয়াট শুড বি দ্য মিনিমাম ফ্রেম সাইজ। তো এটা আপনি কেমনে বের করবেন, আপনি জানেন মিনিমাম ট্রান্সমিশন টাইম হওয়া লাগবে 2 × টিপি মিনিমাম। তো তাহলে মিনিমাম ফ্রেম সাইজ কত হওয়া লাগবে, মিনিমাম ফ্রেম সাইজ হওয়া লাগবে টিএফআর ইন্টু ব্যান্ডউইথ। ঠিক আছে, তো আগে বের করবেন মিনিমাম ফ্রেম ট্রান্সমিশন টাইম কত হওয়া লাগবে, সেইটাকে তারপর ব্যান্ডউইথ দিয়ে গুণ করবেন, তাহলে আপনি পেয়ে যাবেন মিনিমাম ফ্রেম সাইজ কত হওয়া লাগবে। তো এই ম্যাথগুলো প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এগুলো আপনাদের ড্রাইভে দেওয়া আছে, এগুলো প্র্যাকটিস করবেন। তো আমাদের এখানে এসে সিলেবাসটা শেষ হইলো। তো শেষ করার আগে আমি আপনাদেরকে আরেকবার বলে দিই আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন। সবার আগে হচ্ছে লেকচার নোট দেখবেন এবং স্লাইড দেখবেন। সবার আগে লেকচার নোট দেখবেন এবং স্লাইড দেখবেন। যখন পার চ্যাপ্টার, হ্যাঁ, একবারে সবগুলা শেষ করা লাগবে না, আপনি প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য লেকচার নোট এবং স্লাইড দেখবেন পার চ্যাপ্টার। যখন একটা চ্যাপ্টারের লেকচার নোট এবং স্লাইড দেখা শেষ হইলো, সেকেন্ড কাজটা করবেন, আপনি কুইজের কোয়েশ্চেন দেখবেন প্লাস অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন দেখবেন। ঠিক আছে, এবং থার্ডে গিয়ে যেটা করবেন, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখবেন। প্রিভিয়াস ইয়ার বলতে আমি বুঝাচ্ছি fall 24, summer 24, আর spring 24। এই এই তিনটা কোয়েশ্চেন দেখবেন, এটা হবে ফর ইচ চ্যাপ্টার। আপনারা যেটা ভুল করেন, আপনারা হচ্ছে আগে সবগুলো চ্যাপ্টারের নোট পড়া ট্রাই করেন, তারপরে এই দুইটা কাজ করা ট্রাই করেন। না, এটা ভালো অ্যাপ্রোচ না, আপনি চ্যাপ্টার বাই চ্যাপ্টার আগাবেন। তো ধরেন প্রথমে চ্যাপ্টার 5-এর লেকচার নোট দেখলেন, স্লাইড দেখলেন, তারপরে গিয়ে এই চ্যাপ্টারের কুইজের কোয়েশ্চেন এবং অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন দেখবেন, তারপর গিয়ে এই চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখবেন। 5 শেষ। চ্যাপ্টার 6 ধরেন, চ্যাপ্টার 6-এর কুইজের কোয়েশ্চেন দেখবেন, আগে হচ্ছে লেকচার নোট দেখবেন, স্লাইড দেখবেন, তারপরে কুইজ অ্যাসাইনমেন্ট দেখবেন, তারপরে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখবেন। 6 শেষ। তারপরে গিয়ে 10, তারপরে গিয়ে 12।
ঠিক আছে। টুয়েলভটা সবার শেষে দেখবেন, কারণ এটা আপনার হচ্ছে লাস্টে পড়লাম তো, এটা আপনার মাথায় রাখা লাগবে। হ্যাঁ, এটা আপনি দেখবেন যে ভুলে গেছে। পরীক্ষা এইটাই হয় আপনার হচ্ছে 5 6 মনে থাকে, 10 একটু কম মনে থাকে, টুয়েলভটা একেবারেই মনে থাকে না। তো এই জন্য এটা যাতে না হয়, টুয়েলভটা একদম ফ্রেশ মনে রাখা ট্রাই করবেন। এটা মনে রাখার বেস্ট উপায় হচ্ছে পরীক্ষার আগে আগে টুয়েলভটা দেখে যাওয়া। হ্যাঁ, বাকিগুলো মনে থাকবে। চ্যাপ্টার 12-এর জিনিসগুলো একদম পরীক্ষার আগে আগে দেখে রাখবেন। চ্যাপ্টার 12-এ খুব বেশি সমস্যা নেই। চ্যাপ্টার 12-এ কি কি আসতে পারে? পিওর অ্যালোহা, স্লটেড অ্যালোহা, এদের ভালনারেবল টাইম, এটা নিয়ে একটা ম্যাথ আসতে পারে। তারপরে হচ্ছে পিওর অ্যালোহা, স্লটেড অ্যালোহা, এটার ছবি আঁকতে বলতে পারে। তারপর হচ্ছে সিএসএমএ, সিএসএমএ থেকে কি হবে? সিএসএমএ থেকে আপনাকে ওই টিপি বের করতে বলবে, আর মিনিমাম ফ্রেম সাইজ বের করতে বলবে। এই হচ্ছে কোয়েশ্চেন এই চ্যাপ্টারের। ঠিক আছে, তো এটা ভালো মতো দেখবেন, তাহলে কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা আসলে শেষ করি। আমি চাইছিলাম 10:15-এর মধ্যে শেষ করতে, একটু বেশি সময় লাগলো। তো এখন আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা? ওকে, কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা শেষ করি। আপনাদের কুইজের খাতা আমি দেখে ফেলছি, আজকের মধ্যে মার্ক দিয়ে দিব এবং সলিউশন গুলো আপলোড করে দিব। আর আমি আপনাদেরকে কয়েকটা প্র্যাকটিস প্রবলেম দিব, কারণ আপনাদের অ্যাসাইনমেন্ট আসলে চ্যাপ্টার 10 পর্যন্ত কভার করে। হ্যাঁ, চ্যাপ্টার 10-এর চেক সামটাও কভার করে না, আর হচ্ছে চ্যাপ্টার 12 কভার করে না। তো এই জায়গা থেকে আমি আপনাদেরকে কয়েকটা প্র্যাকটিস প্রবলেম দিব, অবশ্যই এগুলো করে যাবেন। খালি অ্যাসাইনমেন্ট করলে হবে না, অ্যাসাইনমেন্টে কিন্তু চ্যাপ্টার 12 নাই এবং চ্যাপ্টার 10-এর চেক সামটা নাই। তো ওইটুকুর জন্য কি করবেন? ওই যে প্র্যাকটিস প্রবলেম দিব সেগুলো দেখবেন। ওকে, তাহলে শেষ করি। বেস্ট অফ লাক।